আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, বর্তমান বিরূপ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আওয়ামী লীগ 4টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ে কারোর সঙ্গে আমার তেমন কোনো যোগাযোগ নেই, কিন্তু একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবে, আবার একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের প্রথম যে শ্রেণীর বা প্রথম সারির 4টি রাজনৈতিক দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, এই 4টি দলকে বহুদিন ধরে 1986 থেকে আজ অবধি ঘনিষ্ঠভাবে দেখার সুযোগ হয়েছে। এবং সেই যে 86 সনে, তখন থেকেই দেখা গেল এই সকল দলের যারা প্রধান আছেন তাদের সঙ্গে চলাফেরা, উঠা বসা, কথাবার্তা, তারপরে সাংবাদিক হিসেবে তাদেরকে দেখা, একজন ভোটার হিসেবে তাদেরকে মূল্যায়ন করা। এবং যেহেতু দুটো দলে, আওয়ামী লীগ আমি এমপি ইলেকশন করেছি, বিএনপিতে এমপি ইলেকশন করেছি, দুটো দলের মনোনয়ন পেয়েছি, কাজেই এই দুটো দলের মধ্যে কি কি কৌশল থাকতে পারে এবং তারা কি কি করতে পারে আর কি কি পারে না, এই বিষয়গুলো নিয়ে আমার যে অভিজ্ঞতা রয়েছে, সেই অভিজ্ঞতার আলোকেই আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগ 4টি ডাইমেনশনে চতুর্ভুজ তৈরি করে তারা বর্তমান সমস্যা মোকাবেলা করতে চাচ্ছে। তাদের প্ল্যান এ, সেই প্ল্যান এটা হলো যে, যেটা তারা বলছে না, মাঝে মধ্যে শেখ হাসিনা বলছেন, তারা এখনো মনে করছেন যে শেখ হাসিনা বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। প্রথমে কিন্তু তারা বলেছিল পদত্যাগ করেছি, ইদানিং এটা নিয়ে কিন্তু তারা এলোমেলো কথাবার্তা বলছেন। এবং তাদের যে সকল পত্রপত্রিকা রয়েছে, সূত্র রয়েছে, তারা কিন্তু এই বিষয়টা নিয়ে মানুষের মনে একটা নিদারুণ দ্বিধাদ্বন্দ্ব তৈরি করে ফেলেছেন যে আসলে শেখ হাসিনা পদত্যাগ করেননি। ইতিমধ্যে রাষ্ট্রপতি বলেছেন যে পদত্যাগের যে সকল কাগজপত্র থাকা দরকার সেটা তাদের কাছে নেই। শেখ হাসিনা একাধিকবার বলেছেন যে তিনি পদত্যাগ করেননি, আবার বলেছেন যে ঠিক আছে, আমি পদত্যাগ করিনি, কিন্তু আমি পরিস্থিতি মেনে নিয়েছি, এখন এটা তত্ত্বাবধায়ক সরকার অধীন নির্বাচন হলে আমি অংশগ্রহণ করতে চাই। তো দুটো অপশনের দিকে তাকিয়ে যেটা সে চেষ্টা করছে যে ভারতের সহযোগিতায় যে কোনো মূল্যে আবার যদি প্রধানমন্ত্রীর রূপে আসা যায়, এটা হলো তাদের প্ল্যান এ। আর প্ল্যান এর 99% তারা কাজ করছে গোপনে, ভারতের সহযোগিতা নিয়ে এবং বিদেশি যে সকল এজেন্ট রয়েছে, বন্ধু বান্ধব রয়েছে, তাদের সাহায্য সহযোগিতা নিয়ে। এবং ইতিমধ্যে ধরেন আমেরিকাকে তারা বলতে গেলে নিউট্রালাইজ করে ফেলেছে। আপনারা জানেন যে সেখানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর আব্দুল মোমেন তিনি আছেন, এবং তার সঙ্গে ওয়াইড রেঞ্জে আমেরিকার একটা সম্পর্ক আছে। এবং যে পর্যায়ে ডক্টর মোমেনের সম্পর্ক আমেরিকাতে আছে, জাতিসংঘ, তারপর পেন্টাগন, ওদের স্টেট ডিপার্টমেন্ট, সিভিল সোসাইটি, ওই পর্যায়ে আসলে বিএনপি বা জামাতের কারোর সম্পর্ক নেই। এরবারে সজীব ওয়াজেদ জয় সেখানে আছে, তাদের ফান্ড আছে, টাকা আছে, অসংখ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা আছে। ফলে আপনি দেখুন যে আজ থেকে 14 মাস আগে যে ডিপ স্টেট পলিসির কারণে তাদের পতন হয়েছিল, ঠিক এখন সেই আমেরিকা বলতে গেলে একেবারে নিউট্রাল হয়ে গেছে আওয়ামী লীগের ব্যাপারে। আর বর্তমান সরকার যখন বাংলাদেশে যারা চালাচ্ছেন তাদের ব্যাপারে বলতে গেলে ধীরে 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 সরে গিয়ে একটার পর একটা বাধা তৈরি করে ফেলছে। তো এটাকে তারা গোপন রেখে প্ল্যান এ অনুযায়ী তারা আবার ফিরে আসতে চাচ্ছে, কিন্তু এটা তারা বলছে না। তারা এটাকে অনেকটা বিস্ফোরণের মতো, অনেকটা টুস করে ঢোকার মতো, অনেকটা সুনামির মতো তারা এই জিনিসটা ঘটাতে চাচ্ছেন। তাদের দ্বিতীয় যে প্ল্যান, সেই দ্বিতীয় প্ল্যানটা হলো যে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিটা নর্মালাইজ করা এবং যেটাকে বলা হয় রিকনসিলিয়েশন। বিএনপি ক্ষমতা আসুক, নির্বাচন হোক, বা নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারুক, তো এটাকে একটা রিকনসিলিয়েশন করে সে 5 বছরের একটা মাল্টি প্ল্যান নিয়ে আবার ক্ষমতায় ফিরে আসার জন্য তাদের দ্বিতীয় প্ল্যান। এবং এটা বাংলাদেশে যারা রাজনীতি করে মোরালের সবাই এটা বুঝতে পারেন। এই জন্য সবারই একটা দাবি যে আওয়ামী লীগকে কোনো অবস্থাতে রাজনীতিতে ফিরতে দেওয়া হবে না, দেওয়া ঠিক হবে না। সর্বশক্তি নিয়ে তাদেরকে রাজনীতি থেকে বাইরে রাখতে হবে, তারপরে তাদের উপর দমন পীড়ন চালিয়ে যে জিতে যে হারে। তো এইভাবে একটা পলিসি বর্তমান সরকার থেকে শুরু করে যারা সরকারের ঘনিষ্ঠজন রয়েছেন তারা করতে চাচ্ছেন। এটা হলো প্ল্যান বি। আর প্ল্যান সি, প্ল্যান সি হলো নির্বাচন যদি হয় তাহলে সেক্ষেত্রে যাকে বলা হয় পাকিস্তানে যেভাবে ইমরান খান জেলখানাতে থেকে তিনি নির্বাচনে অংশগ্রহণ করে একটা বিস্ময়কর সফলতা লাভ করেছেন, ঠিক একই নিয়মে একই পদ্ধতিতে আওয়ামী লীগও চাচ্ছে যে তার দল কোনো রকম দলীয় ব্যানার ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে বিভিন্ন জায়গাতে যারা জনপ্রিয় প্রার্থী রয়েছেন তারা দাঁড়াবেন, এবং এর জন্য যত অর্থ খরচ করা লাগে, যা কিছু করা লাগে, এটা আওয়ামী লীগ করবে। এবং সঙ্গে তো রয়ের সাপোর্ট থাকবে, আর রয়ের যে সকল এজেন্ট প্রশাসনে আছে তারাও
সেই কাজ করবে। এবং ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন যে নির্বাচনের কোনো নামগন্ধ নেই। বিএনপি সেখানে প্রার্থী ঘোষণা করেছে এবং তার সঙ্গে পাল্লা দিয়ে অনেক মানুষ তারা ওই যে কাজটি করছে, অনেকে বিএনপির মধ্যে ঢুকে গেছে। আওয়ামী লীগের অন্তত পক্ষে এই যে বিএনপির যে মনোনয়ন দেওয়া হয়েছে, এর মধ্যে একজনের মনোনয়ন জয় বাংলা বলার জন্য বাদ হয়ে গেছে, আরেকজনের মনোনয়ন যায় যায় ভাব, এরকম একটা অবস্থা। কিন্তু যেগুলো এখনো প্রকাশিত হয় নাই, অন্তত পক্ষে 15 থেকে 20 জন যারা আওয়ামী লীগের এজেন্ট, এই আওয়ামী লীগের এজেন্ট কিভাবে কোন অবস্থাতে ঢুকে পড়েছে আই ডোন্ট নো। তারা নিজেদের ভোল পাল্টে মূলত আওয়ামী লীগের জমানাতে তারা ব্যবসা করেছে, বাণিজ্য করেছে, কিন্তু রাজনৈতিক তারা ওইভাবে নিজেদেরকে যাকে বলা হয় আওয়ামী লীগের কর্মী হিসেবে তারা বা পদ পদবীধারী হিসেবে তাদের প্রতিষ্ঠিত করেনি, কিন্তু ব্যবসায়িকভাবে তারা আওয়ামী লীগের মানে এত ঘনিষ্ঠ যেটা আওয়ামী লীগের মধ্যে তারা ঢুকে গিয়েছিল, মানে আওয়ামী লীগের সকল সুযোগ সুবিধা নিয়েছে এবং এখন পর্যন্ত তারা জয় বাংলা লোক হিসেবে পরিচিত, কিন্তু তারা বিএনপির মধ্যে ঢুকে গেছে এবং মনোনয়ন বাগিয়ে নিয়েছে। এবং এটা এত সুন্দরভাবে হয়, যার একটা উদাহরণ দেই। মেয়র আতিক আছেন না, মেয়র আতিকুল হক, যেটা আতিকুল ইসলাম যেটা হলেন, ভালো মানুষ, আমাদের বন্ধু মানুষ, কিন্তু তিনি কিন্তু কোনোদিন কোনো অবস্থাতেই আওয়ামী লীগের লোক ছিলেন না। আওয়ামী লীগের সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না। তিনি বিজিএমিতে যে পলিটিক্স করতেন, সেই পলিটিক্সে তার পুরোটাই ছিল বিএনপি কেন্দ্রিক, এবং তিনি মনে প্রাণে তারেক জিয়া, বেগম জিয়া, শহীদ জিয়া এই আদর্শের ধারক এবং বাহক ছিলেন। কিন্তু কোন পলিসিতে, কোন অবস্থাতে পড়ে তিনি বিএনপিকে বাদ দিয়ে তিনি যেভাবে আওয়ামী লীগে গেলেন, আওয়ামী লীগ কিন্তু বুঝতে পারেনি। এখন তিনি জেলে আছেন, কিন্তু হঠাৎ করে যদি আপনি দেখেন যে তাকে নিয়ে বের হয়ে বিএনপির নির্বাচন করছেন, সেক্ষেত্রে আওয়ামী লীগ বুঝবে ঠেলা কেমন। যে কাজটা বিএনপি করেছে বিভিন্ন সময়টিতে, আপনার চট্টগ্রামের মেয়র পদে মঞ্জুর সাহেবকে নিয়ে যাওয়া হয়েছিল, আবার আওয়ামী লীগও বিভিন্ন সময়টাতে দেখা গেছে খালেদকে একবার জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এরকম অনেক কিছু ঘটেছে। তো এই সময়টা তো আওয়ামী লীগ যে কাজটি করেছে, এই বিএনপি যে মনোনয়ন প্রত্যাশী তাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। 2 নম্বর হলো যে বিএনপির যে সকল প্রসপেক্টিভ প্রার্থী আছে, একদম ডাইহার্টেড বিএনপি, যারা এই মনোনয়ন না পাওয়ার কারণে বিক্ষুব্ধ, তাদেরকে স্বতন্ত্র দাঁড় করিয়ে দিয়ে তাদেরকে পাশ করিয়ে আনার জন্য যত টাকা দরকার আওয়ামী লীগ সেটা খরচ করবে, এই যে প্ল্যান সি এর আন্ডারে। আর থার্ড হলো আওয়ামী লীগের যে সমস্ত ব্যবসায়ী রয়েছে, যে সমস্ত লোকজন মোটামুটি নিউট্রাল রয়েছে, তাদেরকে এই সময়টিতে রাজনীতিতে মানে অ্যাক্টিভ করানো হয়েছে। এবং এই মানুষগুলো বেশিরভাগই এতটা স্মার্ট যে বাংলাদেশে বিএনপির প্রথম সারির 10 জন নেতাদেরকে পকেটে রেখে গাবতলী গরুর হাটে বিক্রি করে আসতে পারে, এইরকম মেধা তাদের আছে, অর্থ তাদের আছে, তারা সমাজে যথেষ্ট শক্তিশালী। এবং তারা বিএনপির যে কোনো প্রার্থীকে তারা মারামারি করার ক্ষেত্রে এখন এই সময় বাংলাদেশে মারামারি করে তাদের গাল ফাটা দিতে পারে, তারপরে ইলেকশন করে জিতে আসতে পারবে, জনগণের ভোট পাবে, টাকা খরচ করতে পারবে এবং প্রশাসনকে নিজেদের অনুকূলে রাখতে পারবে। এইরকম লোক আছে অন্তত পক্ষে 20 থেকে 25 জন। তাহলে বোঝার চেষ্টা করুন যে বিএনপির মধ্যে ঢুকে আছে 15 থেকে 20 জন, এই মধ্যে যারা মনোনয়ন পেয়েছে। বিদ্রোহী প্রার্থী যদি অ্যাটলিস্ট 25 জন দাঁড়া করাতে পারে, তাহলে এই 20 আর 25 45 জন হলো। আর তাদের যারা লোকজন রয়েছে, তাদেরকে যদি স্বতন্ত্র প্রার্থী হিসেবে আরো 30-35টি আসন আওয়ামী লীগ আনতে পারে নির্বাচনে, ইমরান খানের সেই পলিসিতে, বোঝার চেষ্টা করেন যে তখন যদি জামাত, এনসিপি, অন্যান্য দলের সঙ্গে পার্লামেন্ট গঠন হওয়ার পরে একটা ঐক্য হয়, সরকার কারা গঠন করবে, এটা নিয়ে আওয়ামী লীগ কাজ করে যাচ্ছে। এবং সেই অর্থে কে যেন একজন বলছিল, মানে এটার কোনো ভিত্তি নেই, কিন্তু যেহেতু সামাজিক মাধ্যমে আমি কন্টেন্ট তৈরি করি এবং সামাজিক মাধ্যমে এটা রীতিমতো ভাইরাল হয়েছে, এবং যাকে বলে খুব কৌশলগত একটি জায়গা থেকে যখন একজন লোক আমাকে টেলিফোন করলেন, মানে আওয়ামী লীগের এক নেতা, সেই নেতা জেলখানাতে বন্দী আছেন, তার নিকট আত্মীয় একজন টেলিফোন করে বললেন যে আপনি জানেন রনি ভাই, এরকম তো 300 সিটে আওয়ামী লীগের প্রার্থী কনফার্ম করা হয়েছে। তো এই কারণে আমার কাছে মনে হচ্ছে যে আওয়ামী লীগকে নিয়ে আসলে আমাদের একটু ভাবার দরকার আছে, এবং সেই ভাবনার ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে এই যে আওয়ামী লীগের যে প্ল্যান সি, যে নির্বাচন যদি হয় সেই নির্বাচনে যে কোনো মূল্যে তারা অংশগ্রহণ করবে, যত টাকা হোক, এবং তাদের যে কোনোভাবে হোক 80 থেকে 90টি বা 100টি সিট তারা কনফার্ম করবে, তারপরে একটা কোয়ালিশন করবে। এবং কোয়ালিশন করতে গিয়ে টাকা বলেন, ক্ষমতা বলেন, যা কিছু বলেন, সব জিনিসই তাদের ফেভারে আছে। তাহলে কপাল পূর্বে কার? বিএনপির। গেল প্ল্যান সি। এরপরে প্ল্যান ডি, যেটিকে চতুর্ভুজের একটি বাহু হিসেবে বলার চেষ্টা করেছে। প্ল্যান ডি হলো যে কোনো মূল্যে নির্বাচনকে বানচাল করা। যেমন সামনে 13 তারিখে ঢাকা ব্লকেট তারা ঘোষণা করেছে, এটা একটা অ্যাসিড টেস্ট কেস, কিছুই হবে না, কিন্তু এটা দিয়ে জাস্ট কিছু করার চেষ্টা। এবং আওয়ামী লীগ সেটা ভারতের সাহায্য নিয়ে, সহযোগিতা নিয়ে, তাদের যারা লোকজন রয়েছে তাদেরকে দিয়ে পুরো নির্বাচন প্রক্রিয়াটাকে বানচাল করা, তারপর অরাজকতা তৈরি করা, নির্বাচনে যারা প্রার্থী তাদের মধ্যে ভয় তৈরি করা, আতঙ্ক তৈরি করা, নির্বাচনের মাঠটিকে রীতিমতো ভয়াবহ করে তোলা, এবং প্রশাসনে তাদের যে সমস্ত লোকজন রয়েছে তাদের মধ্যে একটার পর একটা ঘাপলা তৈরি করা তাদের মাধ্যমে।
এটা করে নির্বাচনটাকে যদি বানচাল করে দেওয়া যায়, সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে এখনো যতটুকু তার ক্ষমতা রয়েছে, এটা বলতে গেলে শূন্যের কোঠা নেমে আসবে যদি দেখা যায় যে তিনি নির্বাচন করতে পারছেন না। অর্থাৎ এবং এই কাজগুলো এই নভেম্বর মাসের মধ্যে করা হবে বলে আমার কাছে মনে হচ্ছে আর কি। তো সেক্ষেত্রে এই যে 300 আসনে যে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণার কথা সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে, আর আমি যে 4টি অ্যাঙ্গেল থেকে আওয়ামী লীগের প্ল্যান এ বি সি ডি বর্ণনা করলাম, এর সঙ্গে আপনি একমত হতেও পারেন, নাও হতে পারেন। যদি সরকারের কর্তা ব্যক্তিরা মনে করেন এর মধ্যে কোনো যুক্তি আছে, তারা যদি প্রস্তুতি নেন, প্রস্তুতি নিয়ে যদি এটা ভালো নির্বাচন করার জন্য চেষ্টা করতে পারেন, বিএনপি লোকজন যদি এই যে যে ঘটনাগুলো বললাম, এটা নাও হতে পারে, কিন্তু যদি হয় সেক্ষেত্রে তাদের যদি একটা প্রস্তুতি থাকে, আমি মনে করি বিএনপির জন্য খারাপ হবে না। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। স্বাগত জানাচ্ছি প্রবাস দর্পণ নিয়মিত অনুষ্ঠান সমসাময়িক বাংলাদেশে। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয়ে কথা বলতে যাচ্ছি, বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী লীগ ছাড়া রাজনীতি কি সম্ভব, এই বিষয়ে আমরা কথা বলবো। আজকে আমাদের অতিথি প্যানেলে কিছুক্ষণ যুক্ত হবেন আপনাদের সবার সুপরিচিত বীর মুক্তিযোদ্ধা, সাবেক সাংসদ, বর্ষিয়ান রাজনীতি মেজর বশর আখতারুজ্জামান। আমাদের সাথে আছেন প্রকৌশলী জিয়া করিম, লেখক, গবেষক, মানবাধিকার সংগঠক। প্রিয় দর্শক, আমরা আসলে বাংলাদেশের যে বর্তমান যে অবস্থা, বিভিন্ন বিষয় নিয়ে আমরা কথা বলবো। বিশেষ করে আপনারা জানেন যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট। বিএনপির মহাসচিব বলেছেন নির্বাচন বানচাল হলে দাঁত ভাঙার জবাব দেওয়া হবে। এবং আপনার জামাতের যিনি ভাইস প্রেসিডেন্ট বলেন বা যিনি ভারপ্রাপ্ত বা দায়িত্বশীল নেতা আবু তাহের বলেছেন সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হয়। আপনাদের জানেন যে বিশেষ করে জুলাই সনদ নিয়ে জামাত, বিএনপি এবং কয়েকটি ইসলামী দলের সাথে যে টানপূরণ সৃষ্টি হয়েছে, সেই বিষয়গুলা কিন্তু আগামী নির্বাচন হবে কিনা সেটা নিয়ে কিন্তু মানুষের মধ্যে নানান প্রশ্ন উঠছে। এবং আমরা আরেকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, প্রিয় দর্শক, আপনারা জানেন যে নির্বাচনে আমরা দেখেছি যে বিএনপি তারা তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। এরই মধ্যে যখন আমরা দেখলাম চট্টগ্রামে একজন প্রার্থী নির্বাচনের প্রচার করছেন, ঠিক সেই সময় তাকে সন্ত্রাসীরা গুলি করলো এবং তার সাথে একজন মারা গেল। অবশ্য ডক্টর মোহাম্মদ ইউনূসের যে ফেস সচিব, উনি বলেছেন যে যত নির্বাচন তো আগায় আসবে তত বেশি হামলা বা সন্ত্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো। আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, পাকিস্তান থেকে পাখির খাদ্য নিয়ে আসা হয়েছিল, আপনারা জানেন। সেই মানে খাদ্যর মধ্যে অনেক প্রায় অর্ধেকের উপরে যেটা হচ্ছে আপনার আমদানি করা হয়েছে ড্রাগ, মাদক দ্রব্য পাওয়া গিয়েছে। এই যে বিষয়গুলো, এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছেন প্রকৌশলী জিয়া করিম ভাই। জিয়া করিম ভাই, বাংলাদেশের যে এই যে বর্তমান যে রাজনীতি অবস্থা, সেই অবস্থায় যে আসলে কি নির্বাচন হবে? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনার দর্শক শ্রোতাদেরকে। আসলে যে কথাটা আমি অনেক আগে থেকে বলে এসেছি, সেটা হচ্ছে যে এই ইউনূস সরকার, ইউনূসের ক্যারেক্টারিস্টিক্সে বলে উনি নির্বাচন দেওয়ার মতো মানুষ না, উনি নির্বাচন দিবেন না কোনোভাবে, উনি সারা জীবন ক্ষমতায় থাকতে চান। ধরেন প্রতিটা দেশেরই একটা নিয়ম বা প্রতিটা প্রতিষ্ঠানের একটা নিয়ম নীতিমালা আছে, তাই না? সেই নীতিমালা অনুযায়ী কাজ চলে। বাংলাদেশের সরকারের যে নীতিমালা, সেটা হচ্ছে আপনার বয়স যখন 59 বছর হবে তখন আপনার রিটায়ারমেন্টে যেতে হবে, আনলেস আপনি যদি বিচারপতি হন অথবা আপনি যদি শিক্ষক হন 65 বছর। এবং শিক্ষকদের ভিতরে যারা প্রফেসর এমেরাটস আছে তারা লাইফ টাইম করতে পারেন। কিন্তু আপনি দেখেন গ্রামীণে যারা কাজ করতো তাদের সবাইকে কিন্তু উনি কেউ যদি জিজ্ঞেস করেন, এর আগে কথাটা বলে নেই, জিজ্ঞেস করেন যে বঙ্গবন্ধু কন্যার সঙ্গে ইউনূস সাহেবের দ্বন্দ্ব কোথায়, এই কথা কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারবে না। ব্যাপারটি হচ্ছে যে উনি যত ক্ষমতায় সবাই ওনার কোম্পানিতে যারা কাজ করতো সবাইকে কিন্তু উনি রিটায়ারমেন্টে পাঠিয়ে দিয়েছেন, তাই না? রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়ার পরেও কিন্তু উনি কিন্তু রিটায়ারমেন্ট, উনি যখন 73 তখন বঙ্গবন্ধু কন্যা বলছে আপনার এটা পদ ছেড়ে দিতে হবে, কারণ বাংলাদেশের নীতিমালায় কোথাও এই এখতিয়ার নেই কারো এত বয়স পর্যন্ত থাকার। আপনি যদি প্রাইভেট এন্টিটি হন সেটা পারেন, কিন্তু এটা তো প্রাইভেট এন্টিটি না, কারণ এটার ভিতরে সরকারের অংশ ছিল, সরকারের এটা নিয়ম নীতিমালা চলতে হবে। তো এইটা হচ্ছে ওনার চরিত্রের ভিতরে এরকম নেই। আপনি যদি দেখেন যে ওনার সরকারে যারা আছে তারা কোনো না কোনো ভাবে গ্রামীণের সঙ্গে জড়িত,
গ্রামীণ প্রীতি যেটা সেটা ছিল। তাহলে উনি কিভাবে নির্বাচন দেবেন? উনি যে ক্ষমতা পেয়ে আছেন, উনি এই পর্যন্ত 15 মাসে 14টা সফর করেছেন সরকারি খরচে, সেটি সম্পূর্ণ ব্যক্তিগত। এই লন্ডন সফর করলেন, যেখানে বৈঠক করলেন তারেক রহমানের সঙ্গে। সেই বৈঠক সেইটা কি সরকারি সফর ছিল? তো সরকারের এত টাকা লট বহর নিয়ে গেলেন, সরকারের টাকা ধ্বংস করলেন। এই যে আলী রিয়াজ মিটিং করেছে, তা সেই বাবদ 93 কোটি টাকা খরচ করেছেন। তার মানে 93টা কোটি টাকা উনি মেরে দিয়েছেন। মানে 100 কোটি টাকার মতো এই টাকা উধাও। তো এই হচ্ছে ওনার ওনার যে সাঙ্গপাঙ্গ বা ওনার যারা সহকর্মী আছে তাদের অবস্থান এবং ওনার অবস্থান। সুতরাং সেই দৃষ্টিকোণ থেকে বিচার করলে উনি নির্বাচন দেওয়ার মতো মানুষরা নির্বাচন দিবে না। এর বাইরে আসে যে আসলে নির্বাচন কিভাবে দিবেন। নির্বাচন ওনার যে দল সেটা হচ্ছে যে এনসিপি তো এখন পর্যন্ত নিবন্ধন হয়নি, নিবন্ধন দিবে বলেছে, তাই না? নিবন্ধন, তা ওনার দল নিবন্ধন নেই, তো উনি নিরপেক্ষ না, তার মানে উনি সরকারের থেকে দল গঠন করেছেন। আর একটা হচ্ছে যে এখন যাদের সঙ্গে উনি মিটিং করেন, জামাত সহ 32টা দলের সঙ্গে মিটিং করেন, যাদের অনেকের নিবন্ধন নেই বা অনেকের ভোটও নেই, আমির ডামির পার্টি, মানে সাহেব বিবি গোলামের মতো অবস্থা। আর এর বাইরে যারা আছে 30টা দল, সেই 30টা দলকে কিন্তু উনি ডাকছেন না। যে 30টা দলের নিবন্ধন আছে, যাদের জনশক্তি আছে, জনসমর্থন আছে, যাদের জনপ্রিয়তা আছে, এবং তারা কারা? তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির লোক, যার জন্য তাদেরকে উনি ডাকছেন না। তাহলে এখন আমাদের সেনাবাহিনীর প্রধান কিছুদিন আগে বলেছিলেন, অনেক আগে প্রথম থেকে বলেছিলেন, এইটা সবার অংশগ্রহণমূলক ইনক্লুসিভ নির্বাচন হতে হবে। তাই ইনক্লুসিভ নির্বাচন কিভাবে করবেন? ইনক্লুসিভ নির্বাচন করতে গেলে তো আপনার সবাইকে দরকার। তাই আপনি যদি সবাইকে অংশগ্রহণ, তাহলে ইনক্লুসিভ নির্বাচন হচ্ছে, তার মানে সমমনা দল কিছু নিয়ে আপনি নির্বাচন দিচ্ছেন। বিদেশি কোনো দেশ বা যেটা ইউরোপিয়ান ইউনিয়ন উদ্বেগ প্রকাশ করেছে যে তারা এই ধরনের নির্বাচনে মানবেন না। তাহলে এই নির্বাচন, তাহলে এইটার গ্রহণযোগ্যতাও থাকবে না। তাহলে তো এই নির্বাচন হবে বলে মনে হয় না। আর একটা জিনিস আপনাকে দেখতে হবে, সেটা হচ্ছে যে বিএনপি প্রথম থেকে বলছে তারা নির্বাচন চায় এবং সেটা ডিসেম্বরে চাচ্ছিল, কিন্তু লন্ডন বৈঠকের পরে সেটা চেঞ্জ হয়ে গেছে। এখন প্রশ্ন থেকে যায় যে জামাত এবং এনসিপি বলছে, এনসিপি তো জুলাই সনদের সিগনেচার করেনি, আর জামাত সিগনেচার করেছে, কিন্তু জামাত বলছে আগে গণভোট হতে হবে ইলেকশনের আগে, কিন্তু বিএনপি বলছে না, এই গণভোট হতে হলে সেটা নির্বাচনের পরে হবে। তাহলে যারা সমমনা নির্বাচন করতে যাচ্ছে তাদের ভিতরেও বিভেদ আছে। তাহলে আপনি নির্বাচন কিভাবে করবেন? এর বাইরে দেখেন যে যারা এই ডানপন্থী বা জামাত ইসলামের সঙ্গে যোগ দিয়েছে, হেফাজত এবং আপনার চরমোনাই, এরা সারা জীবন ভিন্ন তরিকায় ভিন্ন আদর্শে বিশ্বাসী। দুইজনের আকিদাগত পার্থক্য অনেক। আপনার মনে থাকার কথা, চরমোনাইয়ের যে নায়েবে আমির, উনি প্রায় কথাটা বলেন, সেটা হচ্ছে শিবিরের 3টা গুণ: বেআমল, উচ্ছৃঙ্খল, বেয়াদব। আর শিবির যেখানে, জামাত যেখানে ঢেকে সেইখানে ধ্বংস করে। তাদের সঙ্গে কেন যুক্ত হলো? কারণ হচ্ছে যে আপনি যদি দেখেন, ইউনূস সাহেব চেষ্টা করেছিলেন যে এদেরকে এক করার জন্য, পারেননি, তখন দ্বারস্থ হন পাকিস্তান অ্যাম্বাসাডারের সঙ্গে, আপনি পত্রে খুললে পাবেন, এবং এদের মাধ্যমে এদেরকে এক করার একটা চেষ্টা চলে, এবং যার মাধ্যমে তারা এখন পিআর। তা পিআর যদি পদ্ধতিতে নির্বাচন হয়, তাহলে আপনি ক্যান্ডিডেট ঘোষণা করলেন কেন? পিআর পদ্ধতিতে কেন নির্বাচন হবে? পিআর পদ্ধতিতে কে নির্বাচন? পিআর পদ্ধতিতে আমি আমার এলাকায় যাকে ভোট দিচ্ছি সে আমার প্রতিনিধিত্ব করবে, তাই না? আর পিআর পদ্ধতিতে নির্বাচন হলে আমার যে প্রতিনিধিকে আমি ভোট দিচ্ছি সে তো প্রতিনিধিত্ব করবে না। সেখানে জামাতের আমির যদি আজকে হেরে যায়, জামাতের নায়েবে আমির যদি হেরে যায়, জামাতের সেক্রেটারি যদি হেরে যায়, তাদেরকে বাদ দিয়ে কি নিচের সারির একজনকে বলবে যে এ আমাদের প্রতিনিধিত্ব করুক? তো ব্যাপারটা হচ্ছে যে একটা জগা খিচুড়ি ব্যাপার হয়ে গেছে, একটা খিচুড়ির মতো ব্যাপার হয়েছে। সেখানে নির্বাচন কিভাবে হবে? যে তার যে কোনো কিছু হলে উনি জামাতকে ডাকেন, এনসিপি কে ডাকেন। এনসিপির তো ভোট নেই, এনসিপির নিবন্ধন নেই, আর জামাতের নিবন্ধন ফিরে পেয়েছে, কিন্তু জামাত বলছে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়, জামাত বলছে তারা আগে গণভোট চায়। তাহলে এখনো তো তফসিলও ঘোষণা হয়নি। এর ভেতরে দেখছেন যে বিএনপির, আপনি যে শুরুতে বলছিলেন, বিএনপির এক নেতাকে
গুলি করে হত্যা করা হয়েছে। সে যে ক্যান্ডিডেট ছিলেন চিটাগাং এর একটা আসনে, 9 আসনের বোধহয়, তাকে গুলি করছে, তিনি আহত হয়েছেন, তার অন্য সঙ্গী একজন মারা গেছে। এখন এখানে মজার বিষয় হচ্ছে ওখানে যে কমিশনার তিনি বলছেন ওনাকে মারতে যায়নি, অন্য আরেকজনকে মারতে গেছিল। উনি কিভাবে জানলেন তদন্তের আগে? তার মানে এইখানে জামাতের লোকজন বিভিন্নভাবে ঢোকানো হয়েছে, পুলিশ সহ বিভিন্ন প্রশাসনে তারা এই কাজগুলি করছে, তাদের তত্ত্বাবধানে এই হত্যাকাণ্ডগুলি হচ্ছে। এবং এই জামাতি হত্যাকাণ্ড না হলে আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরও কিছুদিন আগে বলছে তাদের 50 লক্ষ চলতে রেডি আছে। আবার তাদের যে সেক্রেটারি মাসুদ, সে বলছে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আপনার শেরে বাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে সেটা দিয়ে তারা রাজশাহী পুলিশের সঙ্গে যুদ্ধ করতে পারে। তার মানে আবার এই যে 400-400-400-র উপরে যে পুলিশ স্টেশনগুলো থেকে অস্ত্র চুরি হলো, এই অস্ত্রগুলো কোথায় গেল? এই অস্ত্রগুলির তো সন্ধান এখন পর্যন্ত সরকার দেয়নি বা প্রতিবেদনও দেয়নি। এর বাইরে আপনি দেখেন বিমানবন্দরে যে আগুন লাগাল হলো এবং এবং পুলিশ যে হত্যা করা হলো তারও বিচার করা হলো না। এখন এই বিমানবন্দরে যে একটা ভল্তের ভিতরে প্রচুর অস্ত্র ছিল, সেই অস্ত্র লুট হলো, সেই অস্ত্র গেল কোথায়? তাহলে যিনি দেশই কন্ট্রোল করতে পারছেন না, বিভিন্নভাবে দেশকে বিক্রি করছেন। আপনি যদি আগের সেনাবাহিনীর প্রধান যিনি ছিলেন শফিউদ্দিন, ওনার বক্তব্য শুনেন যে বাংলাদেশ সেনাবাহিনীর এমন কোনো অস্ত্র নেই যেটা নেই, বা এমন কোনো সামরিক তাদের যুদ্ধ বিমান থেকে শুরু করে আপনার আর্টিলারি থেকে শুরু করে সবই আছে, কিন্তু সেই সেনাবাহিনী বাংলাদেশের নিরাপত্তা, বাংলাদেশের বর্ডার কন্ট্রোল করতে পারছে না। কারণ সেখানে আপনারা দেখেছেন যে বাংলাদেশের ভেতরে 10 কিলোমিটার ভেতরে আরাকান আর্মি এসে নৃত্য করেছে, তাদেরকে সেখানে আমরা দেখেছি। তাহলে আমাদের বর্ডারও আমাদের কন্ট্রোল নেই। তার মানে একটা একটা করে জিনিস আমাদের থেকে চলে যাচ্ছে, এবং এই সরকার ইচ্ছাকৃতভাবে যে ওকে আমরা এটা অক্ষম, সুতরাং বিদেশিদের কাছে ছেড়ে দাও। যেমনি ভাবে আমাদের সেন্ট মার্টিন চলে গেছে, কক্সবাজারে যে আপনার রেল, ওইটা চলে যাচ্ছে। আবার কিছুদিন পরে দেখবেন যে এই বিমানবন্দর থেকে শুরু করে সবকিছুই আপনার কিছুদিন আগে যে রূপপুর বিদ্যুৎ কেন্দ্রের জন্য যেটা বলছিলাম যে প্রায় $1 বিলিয়ন উপরে ইকুইপমেন্ট আসলে, সেটা পুরো ধ্বংস হয়ে গেল। ওখানে তো বিদ্যুৎ নেভানোর যে সবকিছুই ছিল, তাহলে সেইটা কেন নেভানো হলো না? ইচ্ছাকৃতভাবে যে এই যে প্রজেক্টটা, এটাকে ফেল প্রজেক্ট হিসেবে প্রমাণ করার জন্য অথবা কারোর হাতে তুলে দেওয়ার জন্য, আর কিছুই না। এই সরকার নির্বাচন দিবে বলে আমি মনে করি না। এবং ইউনূস সাহেব বিভিন্নভাবে দীর্ঘমেয়াদী, উনি তো ইয়ার সঙ্গে, মেহেদী হাসানের সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে ওনাকে নাকি 5 বছর, 10 বছর, ইভেন 50 বছরও চায় জনগণ। তাহলে স্বৈরাচারের সঙ্গে ওনার পার্থক্য কোথায়? উনি যে কথাগুলি বলছেন, তাহলে নির্বাচন কখন মানুষ দেয় না? যার জনপ্রিয়তা নেই নির্বাচন কেন দেয় না? নির্বাচন তো বঙ্গবন্ধু কোনো তো প্রতিটা নির্বাচন দিয়েছেন। আবার আওয়ামী লীগ তো এমন কোনো নির্বাচন নেই যেখানে 69-70 নির্বাচনে অংশগ্রহণ করেছে, যেখানে অনেকে বয়কট করেছে। আবার এরশাদের সময় নির্বাচনে অংশগ্রহণ করেছে। আওয়ামী লীগ নির্বাচনে ভয় পায় না, আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। উনি বিভিন্নভাবে আওয়ামী লীগ, এবং শুধু আওয়ামী লীগ না, স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসনের জন্য এবং স্বাধীনতার পক্ষের যারা 71-কে বিশ্বাস করে তাদের সেইটাকে ধ্বংস করার জন্য বারবার উনি বিভিন্নভাবে কাজ করছেন। না হলে বঙ্গবন্ধুর বাড়ি গোড়ানো থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই। কারণ বীর শ্রেষ্ঠের মুরালও ভেঙেছে। আবার বিভিন্ন জায়গায় যদি দেখেন, তাজউদ্দিন সহ অন্যান্য 4 নেতার নামে যে সমস্ত স্থাপনা ছিল সেগুলির নাম পরিবর্তন করা হয়েছে। তো এইটা তো নতুন কোনো কিছু না। আমাদের সঙ্গে এখন থাকার কথা ছিল মেজর আখতারুজ্জামান, উনি আসেননি। উনি আসলে উনি এই ব্যাপারগুলি আরো ভালো বলতে পারতেন, কারণ ওনারা দেশের জন্য যুদ্ধ করেছেন। আমরা খুব ছোট ছিলাম, আমার মনে আছে। কিন্তু এই যে জিনিসগুলো, যারা আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দিল, তাদেরকে আমরা মূল্যায়ন করছি না, বা তাদেরকে বলছি যে যেটা কোটার জন্য যারা আন্দোলন করলো সেই কোটা নামে দেয়। এখন তো কোটা আরো বেশি চলছে। কোটার ভিত্তিতে কেউ করে কেউ করে চিটাং কোটা, কেউ কোনটা হচ্ছে গ্রামীণ কোটা, কোনটা হচ্ছে যে এনসিপি কোটা, এইভাবে তো চলছে। আপনি যদি দেখেন যে সারজিতের শ্বশুরকে বিচারপতি নিয়োগ দেওয়া হয়েছে, এরকম তো অনেককে নিয়োগ দেওয়া হচ্ছে, এবং তাদের প্রত্যেকের নামে টাকা যায়। এনসিপির তানভীরের কথা মনে আছে, প্রথম দিকে 400 কোটি টাকা শিক্ষা খাতে নিয়ে গেল। তারপরে নাহিদের পিএস 300 কোটি টাকা,
প্রতিটা, আবার কেউ হাঁস খেতে যার ভাত খাওয়ার পয়সা থাকতো না, সে এখন হাঁস খেতে ওয়েস্টিনে যায়। এবং কেন যায়? সেই চাঁদা আনতে, চাঁদা আনতে যায় চাঁদা পার্টি। তো এইটা এনসিপি দা না জাতীয় চাঁদা পার্টি নাম দেওয়াই ভালো ছিল। সুতরাং এখানে নির্বাচন, এখানে হচ্ছে দেশটাকে লুটে খাওয়ার এবং দেশটাকে ধ্বংস করার জন্য এরা এসছে, আর কোনো কারণ নেই। আমি আর কোনো কারণ দেখি না। এবং নির্বাচন দিবেন না, তাহলে তো নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে যাওয়ার কথা, এবং তফসিল ঘোষণার পরে তাহলে বলতো যে এই যে আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে ওনার গণভোট বলেন, যেটা বলেন সেটা উনি করুক। কিন্তু যে কোনো জিনিস উনি যতই আইনের কথা বলেন, যতই সংশোধনের কথা বলেন, এটা পাশ করবে কে? সংসদ, রাইট? তাহলে তো সংসদ নির্বাচন হতে হবে। সংসদ যদি এগ্রি করে তাহলে এটা পাশ হবে, সংসদ যদি এগ্রি না করে তাহলে পাশ হবে না। তাহলে উনি কিভাবে পাশ করাবেন? এখন ওই আমির নির্বাচন। একটা প্রশ্ন হচ্ছে, অনেকেই বলেন বা লিখেন যে ঐক্যমত্য কমিশন বাংলাদেশের যে রাজনীতি দল তাদের নিয়ে একরকম খেলা করছে। তাদেরকে যেভাবে বাংলাদেশের বৃহত্তর রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে নিয়ে দীর্ঘদিন বৈঠক করলো, হ্যাঁ, এরা কারা? বা এদের কি সেই ক্ষমতাটা আছে? বা এদেরকে কি জনগণ এই দায়িত্বটা দিয়েছে? এই যে মানে রাজনৈতিক দলগুলো নিয়ে ঐক্যমত্য কমিশন গঠন করে বক্তব্য শোনা, তারপরে তারা কি করলো? তারা জুলাই সনদ স্বাক্ষর করলো এবং বিএনপি অভিযোগ করলো যে যেখানে স্বাক্ষর হয়েছে সে কয়েকটা পাতাই বদলে ফেলেছে। এটা কি এটা 80? তাহলে আপনি যদি বলেন যে বিএনপি করেছে, তাহলে বিএনপি কেন পড়ে স্বাক্ষর করলো না? আপনি কাবিনে স্বাক্ষর করতেছেন, আবার বিয়ে করে বললেন আমি তো বিয়ে করি নাই, কাবিনে স্বাক্ষর। আপনার বিএনপি তো পড়েই স্বাক্ষর করেছে। আপনি যদি পেজ চেঞ্জ করে দেন, পাতাগুলা সরিয়ে দেন, না তার কাছে কপি আছে না? আগে দিছে না? আগে কপি দিছে না? যাদের কাছে কপি দিছে তাদের পড়ার জন্য কপি দিছে না? তো কপি থাকার কথা না? তো কপি দেখাক জনগণকে, কপি দেখাক জনগণকে। আর তারা স্বাক্ষর করলো কেন? কথা হচ্ছে যে তাদের অনেক নেতা, আপনার এখানেই হাবিবুর রহমান হাবিব বলেছিলেন যে উনি একমত না, কেন স্বাক্ষর করলো? শুধু কেন করলো যেটার সঙ্গে একমত না? মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভাই এসেছিলেন, উনিও বলেছেন যে আমি এই জুলাই সনদের সাথে একমত না। হ্যাঁ, তাহলে আপনি জুলাই সনদের সাথে একমত হলেন না, আপনি স্বাক্ষর কেন করলেন? ব্যাপারটা বোঝার চেষ্টা করেন যে এই স্বাক্ষর করলেন কেন করলেন? আপনি পড়ে না পড়ে করলেন কেন? তার মানে কি অথর্ব মানুষ? আমি বলবো যে ভদ্রলোক সিগনেচার করতে গেছেন, এই দুই ভদ্রলোক কি অথর্ব ছিলেন বিএনপির? তাহলে ওনা না পড়ে কেন স্বাক্ষর করলেন? আর স্বাক্ষর যদি করে থাকেন তাহলে ওনাদের কাছে কপি থাকার কথা। সেই কপিটা গেল কোথায়? সেই কপি দেখাক। আমাকে তো বুঝতে হবে যে এই যে জিনিসগুলি ওনারা বলছেন সেটার সঙ্গে এটা যুক্তিসঙ্গত কি। কারণ আলী রিয়াজ সাহেব তো বলছেন তিনি অবৈধভাবে ক্ষমতায় আছেন। উনি একটা অনুষ্ঠানে বলেছেন, এবং আলী রিয়াজ পালিয়েছে দেশ থেকে, টাকা নিয়ে পালিয়ে গেছে। তাই এখন এই আলী রিয়াজরা অন্য দেশ থেকে, যে আমি দেশের প্রতি, আমরা বাইরে যারা থাকি দেশের প্রতি মায়া থাকবে, সেটা স্বাভাবিক ব্যাপার। এবং এই মায়া সবার থাকে না, কেউ হচ্ছে দেশ বিক্রি করার জন্য যায়। আর আমি একটা জিনিস সবসময় বলি, সেটা হচ্ছে যে what country can give it to me, that's not my question. My question, what I can give it to the country. প্রশ্নটা এখানে হওয়ার কথা, যুক্তিটা এখানে হওয়ার কথা, যে আমি কি দেশকে দিতে পারি, দেশ আমাকে কি দিবে সেইটা না। সুতরাং আমাদের দেশে হচ্ছে সবাই যে আমি কি পাবো, আমাকে কেন সরকার, না আমি কি দিতে পারি সেইটা হওয়ার কথা। আপনাকে সিম্পল একটা জিনিস বলি, 2019 সালে আমি একটা ইন্টারভিউতে গেছিলাম ওখানে দিতে বাংলাদেশে। ওখানে পিডিবির মানে তখন বিদ্যুৎ সচিব যিনি ছিলেন উনি ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তো ওখানে আরো 4জন বাংলাদেশ থেকে, আর আমি বাইরের একা। আমার এক্সপিরিয়েন্স ছিল এই বিষয়ে বিদ্যুৎ ক্ষেত্রে, যেহেতু আমি কোল প্ল্যান্ট নিয়ে দীর্ঘদিন কাজ করেছি। সুতরাং আমি ইন্টারভিউ বোর্ড মানে যখন সবাইকে 5 জনের ভিতর 2 জন পিডিবির চিফ ইঞ্জিনিয়ার আর 2 জন পিডিবির মেম্বার ছিলেন, যারা প্রার্থী ছিলেন, আমি একজন, 5 জন প্রার্থী। তারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলল যে ভাই আপনি কেন আসছেন, আপনার জন্য তো আমাদের চাকরি হবে না, আপনার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স, আমার তো এক্সপিরিয়েন্স। আমি বললাম যে দেখেন, এইখানে জিনিস হচ্ছে একটা, আপনারা কিছু নিতে আসতেছেন কারণ আপনাদের চাকরির বয়স শেষ হয়ে যাচ্ছে, আর আমি কিছু দিতে আসতেছি কারণ আমার এই ব্যাপারে অভিজ্ঞতা আছে, আমি দেশকে কোনো কিছু দিতে পারবো, সেই জন্যই আমি আসতে চাই। আর যদি দেশ মনে করে আমাকে দিবে, না দিলে দিবে না। কিন্তু আমি এখানে তদবির বা কোনো কিছু করে চাকরি না, আমার যোগ্যতা আছে, দিবে। তাহলে ব্যাপারটা হচ্ছে দেশে সবসময় একটা প্রবণতা যে আমাকে দেয় না কেন, আমি কেন পাই না, আমি কি দিতে পারি সেটাকে চিন্তা করা উচিত। এই যে আপনার অনুষ্ঠানে যিনি আছেন, আসার কথা আছে, মেজর আখতারুজ্জামান, ওনারাও তো দেশের জন্য যুদ্ধ করেছে, ওনারা তো মারা যেতে পারতো। ওনারা কিছু পাওয়ার জন্য, ওনাকে জিজ্ঞেস করেন যে উনি কিছু পাওয়ার জন্য যুদ্ধ করেছিলেন কিনা সেই দিন, আমার মনে হয় না।
ওই জেনারেশন আর এখনকার জেনারেশনের ভিতরে একটা পার্থক্য আছে। তারা কিছু দেওয়ার জন্য দেশকে একটা বাংলাদেশের 7 কোটি মানুষকে তখন স্বাধীনতা দেওয়ার জন্য তারা যুদ্ধ করেছিল। আর এখন হচ্ছে যে আমরা খাই আমরা কি পাবো সেইটা। দুইটার ভিতর পার্থক্য অনেক বড় পার্থক্য। আর মির্জা ফখরুল তো বারবার বলছেন উনি ইউনূসের প্রতিচ্ছবি দেখতে পান জিয়াউর রহমানের ভেতর। কেন দেখতে পান? কারণ ইউনূস সাহেব জিয়াউর রহমান সাহেব আমাদের সংবিধানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল। ৫ম সংশোধনীর মাধ্যমে ধর্মীয় রাজনীতি পুনরুজ্জীবিত করা হয় এবং আমাদের আজকে যারা স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার দেওয়া, এবং ইউনূস সাহেবও সে তাদের নিয়ে রাজনীতি করছেন। আবার জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু হত্যার যে ইন্ডেমনিটি, এটা সংসদে পাশ করেন এবং সংসদে পাশই করাননি, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল তাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে ভালো ভালো জায়গায় চাকরি দিয়েছে, তাদেরকে বিচারের আওতায় আনেননি। বলা যাচ্ছে বিচার করা যাবে না, সংবিধানে পাশ করা হয় সংসদ। কিন্তু উনিও একই জিনিস ইন্ডেমনিটি দিয়েছেন, উনিও গোপন চুক্তি করেছেন, জিয়াউর রহমানের গোপন চুক্তি, যার জন্য গোপন চুক্তি তো ইন্দিরা জিয়া গোপন চুক্তি, এটা আপনি দেখান না কেন? এটা তো আপনাকে দিয়েছি। আবার ইউনূস সাহেব গোপন চুক্তি করেছেন, দুইজনের মিল আছে। আবার দুইজনই সরকারে থেকে ক্ষমতায় থেকে দল গঠন করেছেন। মেজর আখতারুজ্জামান সাহেব আমার সঙ্গে দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু দিস ইজ দ্য ফ্যাক্ট, দ্য হিস্ট্রি ইজ দেয়ার, ট্রুথ ইজ দেয়ার। উনি যত আর্গুমেন্ট দেন দিতে পারবেন, কিন্তু এইটা সত্যি কথা যে দুইজনে একই চরিত্রের অধিকারী, দুইজনে একসঙ্গে দল গঠন করেছেন এবং স্বাধীনতা বিরোধীদের নিয়ে। সুতরাং এখন বিএনপি যত কথা বলুক কেন, স্বাধীনতা বঙ্গবন্ধু কন্যা তো বলেছিলেন যে সেন্ট মার্টিনের ব্যাপারে, সেটা প্রমাণিত হয়েছে। এবং আপনি দেখেন পত্রিকা খুলেন, ডন পত্রিকা, যে তখন সেন্ট মার্টিনের ব্যাপারে যত বলেছিল, তখন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিল, যে তাই ওটা দিলে যুদ্ধ করা লাগবে না, যুদ্ধ ছাড়া বাংলাদেশ। কিন্তু বঙ্গবন্ধু রাজি হননি। কেন এইটা হলো? আমাদের সেন্ট মার্টিনে আমরা কেন যেতে পারি না? অথবা আমরা কয়েকদিন পরে দেখবেন কক্সবাজারে যেতে পারেন না, কারণ তারা তো মাঝখানে একটা জিনিস বলেছে আপনাদেরকে, যে সেইটা যে একটা এই জামাত ইসলামীর আমির বলেছে একটা আরাকান রাজ্য তারা এই মানে এই আরাকান এবং ওই অঞ্চল মিলে একটা দেশ করতে চায়। সুতরাং আপনি দুইজনের ভিতর মিল আছে, জিয়াউর রহমান এবং ইউনূসের সঙ্গে অভূতপূর্ব মিল। সুতরাং এখানে আমি এখানে কোনো কিছু দেখি না। আবার অনেক মুক্তিযোদ্ধা আছে যারা কোনো বেনিফিট নেয়নি, তারা যুদ্ধ করেছে যে দেশকে একটা স্বাধীন দেয়। আমার ভাই করছে, আপনি দেখবেন মেজর আখতারুজ্জামান। আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ এই কারণে দিচ্ছি এই কারণে যে আপনি আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশে কে উপহার দেওয়ার জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন। আপনার ওই ব্যাটালিয়নে একজন ক্যাপ্টেন মারা যায় আমার জানা মতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে একটা স্বাধীন সার্বভৌম দেশ দেওয়ার জন্য এবং লাল সবুজের পতাকা দেওয়ার জন্য, বঙ্গবন্ধুর নেতৃত্বে সেদিন যুদ্ধ করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। সরি ভাই আমার দেরি হয়ে গেল, কারণ আমাকে কতগুলো মেহমান মাসের আমাদের মিটিং ছিল, শেষ করতে পারি নাই, এই জন্য এটা হয়ে গেল। আশা করি ভালো আছেন। আখতার ভাই, না অসুবিধা নেই আখতার ভাই, আমরা জানি আপনি নিয়মিতই আমাদের ঠিক টাইমে আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। আজকে হচ্ছে সমস্যা হয়ে গেছে। আমাদের সাথে আছেন জিয়া করিম ভাই, প্রকৌশলী জিয়া করিম ভাই। উনি রাজনীতি বিশ্লেষক, মানবাধিকার সংগঠক, উনি যুক্তরাষ্ট্রে থাকেন এবং নিয়মিতই কথা বলছেন। তো আমরা বাংলাদেশের যে বিষয়ে আছে কথা বলছি, বাংলাদেশের ভবিষ্যৎ আওয়ামী লীগ ছাড়া রাজনীতি সম্ভব কিনা, বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কি হবে। আর তবে একটা প্রশ্ন আমি জিয়া করিম ভাইকে মানে করেছিলাম যে বাংলাদেশে কি আসলে নির্বাচন হবে কিনা। আজকে যেভাবে বিএনপির মহাসচিব বলেছেন যে আপনার নির্বাচন বানচাল হলে দাঁত ভাঙ্গা জবাব দেওয়া হবে। আবার জামাতের নায়েবে আমির তাহের সাহেব বলেছেন যে সোজা আঙ্গুলে ঘি না উঠলে বাঁকা করতে হবে। মানে এই যে কথাবার্তা, পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় জামাত সহ ইসলামী দলগুলো তারা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় আপনি কি মনে করেন আখতার ভাই, নির্বাচন কি আদৌ কি নির্বাচন হতে যাচ্ছে? এবং চট্টগ্রামে একজনকে গুলি করে মারা হয়েছে, বিএনপির প্রার্থী যখন নির্বাচনে প্রচার করছিলেন তখন একজন গুলি করে মারা হয়েছে এবং নিজেও প্রার্থী আহত হয়েছেন। এই বিষয়ে একটু বলেন যদি প্লিজ। ধন্যবাদ ভাইয়া। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতাদেরকে। সরি আজকে আমার ডিলে হয়ে গেল, আমি দুঃখিত, আপনাদের ক্ষমা চেয়ে নিচ্ছি। দেখেন, বড় বড় ব্লকবাস্টার ফিল্মের আগে ভালো টিজার ছাড়ে। টিজার ছাড়লে টিজারে দেখা যায় হিরো হা করে আছে, হিরো আক্রমণ করতেছে, মেরে ফেলতেছে, কেটে ফেলতেছে, তলোয়ার নিয়ে করতেছে।
টিজার গুলো দেখে কিন্তু মানুষ আকর্ষিত হয়ে এই ব্লকবাস্টার ফিল্মগুলোর দিকে ঝাঁপায় পড়ে। যে কোনো ব্লকবাস্টার ফিল্মের প্রথমটাই হলো তাদের টিজার, প্রথমে তাদের হলো অ্যাডভার্টাইজের কতগুলো অংশ, এবং সেটার সঙ্গে হয়তো ছবির কাহিনী কোনো মিল নাই, কিছু নাই। এই বাহুবলীর সেই পৃথিবী মাথার উপরে নিয়ে মেরে দিচ্ছে, এটা দেখেই লোকজন দর্শকরা ঝাঁপায় পড়ে। নির্বাচনটা এরকম একটা ব্লকবাস্টার ইস্যু অফ পলিটিক্স। রাজনীতিতে নির্বাচনটা একটা ব্লকবাস্টার ইস্যু। দুর্ভাগ্যজনক ভাবে অত্যন্ত দুঃখ নিয়ে বলতে হচ্ছে আজকে, জিয়া করিম ভাই হয়তো অসন্তুষ্ট হতে পারেন, গত 15 বছর যারা রাজনীতি ক্ষমতা ছিল তারা আমাদেরকে এই নির্বাচনটা থেকে বঞ্চিত করছে। একটা সুষ্ঠু নির্বাচনের প্রক্রিয়া থেকে এই ব্লকবাস্টার ফিল্মটাতে, ব্লকবাস্টার ইস্যু থেকে বঞ্চিত করেছে, যার ফলে হয়েছে কি মানুষ এটা আকর্ষণ হারিয়ে ফেলেছিল। এবং নির্বাচন মানে ফ্লপ, নির্বাচন মানে লোকজন আসে না, নির্বাচন মানে ভোট আসে না। সরকারি কর্মচারীরা রাজনীতিতে বুঝাতে সক্ষম হয়েছে যে জনগণ লাগবে না, ভোট আপনার আনায় দিব, ভোটে পাশ করায় দিব, আপনি চিন্তা করেন না, আমরা বৈধতা দিয়ে দিব। এটাই ছিল আমাদের ফ্লপ স্টোরি। আজকে যখন নির্বাচনটাকে আমরা ওই ব্লকবাস্টার মানে ফিল্মের মতো জনপ্রিয় করতে চাই, যখন আমরা সেখানে চাচ্ছি সেই নির্বাচনে ঝাঁপায় পড়ুক, তার জন্য আমাদের কিছু টিজার তৈরি করতে হচ্ছে। টিজারে একটি অংশ খেয়ে ফেলবো, মেরে ফেলবো, দেখা যাবে নির্বাচন হবে না, নির্বাচন হতে হবে, এই ধরনের নির্বাচন 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 করে করে আমরা এমন একটা প্রচারণা চালাচ্ছি নির্বাচনের প্রতি মানুষের আকর্ষণ বাড়ে। মানুষের আকর্ষণ বাড়ানোর জন্য, নির্বাচনের প্রতি মানুষের দৃষ্টি আনানোর জন্য এবং জনগণকে ভোট দিতে আসতে হবে, ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, এরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমরা এই টিজার গুলা তৈরি করছি। এই টিজারের একটি অংশ হিসাবে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম সাহেব হুঙ্কার দিচ্ছেন, একইভাবে হুঙ্কার দিচ্ছেন তাহের সাহেব। এটাকে আমরা অন্যভাবে দেখি না, এটাকে আমরা সেভাবে দেখি, এটা নির্বাচন দিকে আমরা আগাচ্ছি তারই একটা প্রকাশ, তারই একটা প্রমাণ হিসেবে আমরা দেখি। এবং আমি দৃঢ় বিশ্বাস করি এই নির্বাচনটা আগামী 5 ফেব্রুয়ারি বা 12 ফেব্রুয়ারি যে কোনো একদিন হবে, হয় 5 ফেব্রুয়ারি হবে, না হলে 12 ফেব্রুয়ারি হবে। তবে আমি আশ্চর্য হব না, এখন অবশ্য সময় নাই, কারণ প্রায় তো নভেম্বর আজকে চলে যাচ্ছে, 6 তারিখ চলে যাচ্ছে, কালকে 7 তারিখ, আমরা 5 তারিখ না আমরা 12 তারিখে আশা করে রাখি নির্বাচনটা হবে। এ ব্যাপারে সন্দেহ থাকা উচিত না, নির্বাচনটা হবে। আপনারা যারা দেশে বিদেশে বাইরে থেকে আছেন, বিভিন্ন কথা হবে, কথা তো মানুষ, আমরা সবকিছু কি আর আমরা জেনে বলি, বুঝে বলি? অনেক সময় আমি আমার মনোভাবটা প্রকাশ করে ফেলি, সেই মনোভাবটা অনেকে অনেকভাবে প্রকাশ করে, সেটাকে আপনারা দোষের চোখে দেখেন না, সেটাকে অনেকটা হলো ওই মানে আমাদের আগের দিনে শুনতাম যে কবি যখন কথা বলে, কবিতার নৌকা কিন্তু পাহাড়ের উপর দিয়ে চলে, এটা আমরা ছোট সব শুনছি। আশা করি আমার ভাই যে কবির নৌকা পাহাড়ের উপর দিয়ে চলে, কারণ কবি সেভাবে নৌকাকে পাঠাতে পারে। আজকে আমরা যারা মনের ভাব প্রকাশ করছি, আমরা যে যেটাই বুঝি বা না বুঝি বা পারি বা না পারি, আমরা বলে দিচ্ছি। এটা নিয়ে আপনার ভ্রান্ত হবেন না। আসেন আমি সুষ্ঠু নির্বাচনের দিকে আগাই, আসেন আমরা যে যেখানে আছি, যেভাবে আছি সেইভাবেই আমরা নির্বাচনটা করানোর চেষ্টা করি। এবং আমার দৃঢ় বিশ্বাস, আমি ডক্টর ইউনূসের প্রতি পূর্ণ আস্থা আমার আছে, এবং আমি বিশ্বাস করি উনি একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিবেন। হয়তো উনার সঙ্গে অনেক লোক যারা ক্ষমতাটাকে আঁকড়ে ধরে থাকতে চায়, আরো কিছুটা দিন ক্ষমতায় থাকতে চায়, তারা মনে করে একটা দিন নির্বাচনের পিছানো মানে তারা ক্ষমতায় একটা দিন বেশি থাকলো। কাজে এই ধরনের কিছু লোক তো আছে যারা বিদেশ থেকে আসছিল বাংলাদেশে কদিন, খুব মানে হানিমুন করবে, তারা হানিমুন করতে আসা তারা তো তাড়াতে চলে যেতে চাচ্ছে না। বাংলাদেশে কি মজা পেয়েছে, বিনা পয়সা খাওয়া যায়, থাকা যায়, সরকারি খরচে বড় বড় হোটেলে বড় বড় বাড়িতে থাকা যায়। এটা তো আমেরিকাতে তো নিজের প্লেট নিজে ধুয়ে খাইতে হয়, কি বলেন জিয়া করিম ভাই? ওখানে যত বড় 14 মাসে 90 কোটি টাকা খরচ করা যায় খাওয়া দাওয়ার ব্যাপারে, কে না যায় বলেন? সেটা বললাম, তাও বানানো খাবার কোনো মানে কষ্ট করে চিবোতে হয়, আর ওখানে তো ওইটা বাজার করে। আমি এখানে আপনাকে ছোট্ট একটু ইন্টারাপ্ট করি। আমি ওনাকে বলছিলাম যে প্রশ্নটা এভাবে থাকা উচিত। আমি সবসময় বলি, আমি 2019 সালে একটা ইন্টারভিউতে গেছিলাম, তখন আমাকে ওখানে আমার
পার্টিসিপেন্ট ছিল 5 জন, পিডিবির 2 মেম্বার আর 2 চিফ ইঞ্জিনিয়ার। আমি হচ্ছে বাইরে থেকে গেছি, যেহেতু আমার অভিজ্ঞতা আছে কোল প্ল্যান্ট সম্পর্কে, সেই জন্য আমি গিয়েছিলাম। তো ওনারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাকে বলতেছে আপনার জন্য তো আমার চাকরিটা হবে না। আমি বলছি দেখেন, ব্যাপারটা হচ্ছে আপনারা কিছু নিতে এসেছেন, আমি কিছু দিতে এসেছি। আমি একটা জিনিস বিশ্বাস করি, সেটা হচ্ছে হোয়াট নেশন ক্যান গিভ ইট টু মি ইজ নট দ্য কোশ্চেন হোয়াট আই ক্যান অফার টু দ্য নেশন। যেটা আপনারা করেছিলেন, আপনারা জানতেন আপনারা মারা যেতে পারেন, তারপরেও দেশের জন্য যুদ্ধ করেছিলেন, সেইটা হওয়া উচিত ছিল। যেটা আপনাদের সঙ্গে সালাউদ্দিন মমতাজ ক্যাপ্টেন মারা যান, তাই না, যুদ্ধে? হ্যাঁ, তাহলে আপনারা যুদ্ধ করেছিলেন, জানতেন যে দেশ পাবেন কি পাবেন না সেটা, কিন্তু আমাদের একটা দেশ দরকার, সেজন্য যুদ্ধ করেছিলেন। সেজন্য আমি সেটাই বলি। সরি, আপনার ইন্টারাপ্ট করলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এই জন্য আমি বলছি কাজে যারা এই 90 কোটির আহার বিহার করেছে, তারা তো চাচ্ছে আরেকটা 90 কোটির একটা প্রোগ্রাম করি, যাতে আমরা আরো এক বছর পিকনিক করতে পারি বাংলাদেশের মাটিতে। এর মধ্যে তারা যে কতবার বিদেশে আবার গিয়েছে, আমেরিকায় কতবার গিয়েছে, তার তো হিসাবটা এখন ধরা হয়নি। এরা কিন্তু এমন কোন সপ্তাহ বা 15 দিন যায় নাই যে বাইরে যায় নাই, কারণ তারা সবকিছুতে জ্ঞান আহরণ করতে হবে, বিদেশ থেকে শিখে আসতে হবে, জেনে আসতে হবে, কারণ তাদের তো দরকার গিয়েছে। সরকার প্রধান যখন যায় তখন তো অন্যরা যাবেই। ইউনূস সাহেব নিজেই তো ব্যক্তিগত সফর বেশি করেছেন, এইগুলো সবগুলো লন্ডন সফর ব্যক্তিগত ছিল, অন্য সফরগুলো সবই ব্যক্তিগত, তার তো সরকারি সফর ছিল না, এবং সেটা লট বহর নিয়ে গিয়েছেন। এখন এই কথাগুলো তো আমরা বলতে চাই না, যেহেতু আমরা চাই তারা, কিন্তু তাদের অভ্যাস তো সেটাই, আমাদের পুরোনো দিনের অভ্যাস। আপনি যদি মানে যাযাবর হন তো ঘুরে বেড়াবেনই, আপনি যদি কোনো স্থায়ী নিবাস না থাকে তাহলে আপনি তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াবেনই। আমরা আমাদের বাংলাদেশটাকে আমাদের মতো করে ভাবি, আমাদের মতো করে চিন্তা করি, আমরা আমাদের মতো করে বাংলাদেশটাকে গড়তে চাই, যেই দেশে আমরা থাকতে পারবো। আমরা যাযাবর জাতি নই, আমরা সেটেলার। আমরা বাংলাদেশ সেটেলমেন্ট করেছি, আমরা বাংলাদেশটাকে আবাদি করেছি। এই এখানে নদীর কুলে কুলে হেঁটে চরকে আমরা আবাসে বানিয়েছি, আমরা মাটি ভরাট করে বাড়ি বানিয়েছি, আমরা কিন্তু নির্মাণ করেছি আমাদের নিজের হাতে। আমাদের যে ভিটা বাড়িটা করি সেটা পাহাড় কেটে করি নাই, আমরা কিন্তু মাটি কেটে সেই মাটি দিয়ে উঁচা করে আমরা এখানে বাড়ি করেছি। এখানে থাকার জন্য, বাস করার জন্য, চলে যাওয়ার জন্য নয়। আমরা এখানে আমাদের খাদ্যের সংস্থান হয়েছে, আমাদের বাঁচার সংস্থান হয়েছে, নিরাপত্তা সংস্থান হয়েছে, আমরা এখানে থাকতে চাই। আপনারা আমাদের বিদেশে আছেন, আপনারা আমাদের সম্পদ, আপনারা আমাদের জ্ঞান, গরিমা, বুদ্ধি, মেধা আপনারা দিবেন। যেমন আপনি নিজেকে বললেন আপনি কোল এক্সপার্ট, আমাদের তো এরকম কোল এক্সপার্ট দরকার, যার সার্ভিস দরকার। আমার পিডিবির ইঞ্জিনিয়ার তো ইঞ্জিনিয়ার বলছি, পিডিবির ইঞ্জিনিয়ার আমি বুঝছি, আমি বলছি আমার পিডিবির ইঞ্জিনিয়ারকে দিয়ে আমি একটা ভালো ইঞ্জিনিয়ার বানাতে পারবো। আমি পিডি ইঞ্জিনিয়ারকে দিয়ে তার কেমনে লাগাইতে হবে, পাওয়ার কেমনে ট্রান্সমিট করতে পারবো, কিন্তু কোলকে আমি কেমনে কনভার্ট করতে পারবো ইলেকট্রিসিটিতে, এটা তো আমার পিডিবির লোকেরা জানে না স্যার, এটা জিয়া করিম সাহেব জানে। কাজে জিয়া করিমের সার্ভিসটা আমাকে নিতে হবে। কিসে নিব? হাউ টু কনভার্ট কোল ইনটু পাওয়ার, কয়লাটাকে কেমনে বিদ্যুতে পরিণত করব, এটা জিয়া করিমের জ্ঞান, মেধা, বুদ্ধি। এটা কি আমার চ্যালেঞ্জ করলে হবে না, এটাকে আমাকে গ্রহণ করতে হবে। কারণ আপনি এসে যদি আমাকে কেমনে কোল থেকে ইলেকট্রিসিটি হবে সেটা না বলে যদি আমাকে বুদ্ধি দেন কি করে ট্রান্সমিশন লাইন করতে হবে, কার কার বাড়িতে আগে লাইন দিতে হবে, এইটা যদি জিয়া করিম ভাই করতে আসেন, তাহলে আমি তো আপনাকে আপ্যায়ন করব না। আমি বলবো আপনি আপনার সঙ্গে সম্পূর্ণ একমত এই ব্যাপারগুলি। আমি পৃথিবীর বিভিন্ন দেশে, আমাকে ইন্ডিয়ায় যখন কোল প্ল্যান্ট শুরু হয় তখন আমাকে নিতে এসেছিল ইন্ডিয়ার যে মিনিস্টার বিদ্যুৎ মন্ত্রী, সে এসেছিল। আমি বলছি না, আমি যদি যেতে হয় তা আমার নিজের দেশে, আর না হলে যেখানে আসি সেখানে। আমি যাইনি, কিন্তু বাংলাদেশে ইন্টারভিউ দিতে যায় তখন বলছে আমাকে তদবির। আমি তদবির করে তো আমি চাকরি নেওয়ার মানুষ না, আমার যোগ্যতা আছে, দিলে দিবেন, না দিলেন আমি চলে গেলাম। এই জিনিসটা আছে। কিন্তু আপনি যেটা বলছিলেন, আপনার সঙ্গে আমি কিছু জায়গায় একমত, কিছু জায়গায় একমত না। যেমন আপনি 15 বছরের কথা বললেন, সেখানে আমি কিছুটা একমত না। কারণ হচ্ছে যে নির্বাচনে বঙ্গবন্ধু কন্যা ক্ষমতা আসে সেটা নিরপেক্ষ হয়েছে। 14 নির্বাচন ফেয়ার আছে, 18 নির্বাচন নিয়ে আপনারা প্রশ্ন করতে পারেন, 24 নির্বাচনে আমি সেইখানে আপনার সঙ্গে একমত। জিয়া করিম ভাই, আমি আপনাকে একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ, আমি একটি হতভাগ্য মানুষ। না, আপনি হতভাগ্য না, আপনি সৌভাগ্যবান মানুষ। সৌভাগ্যবান মানুষ। আমি একটা হতভাগ্য মানুষ, এই জন্য বলছি বাংলাদেশের পাওয়ার কিচেনে আমার থাকার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছে। আপনি যে রোস্টটা খান, সেই মুরগিটা কতটুকু ফ্রেশ ছিল এটা আমি জানি, কিন্তু আপনি রোস্টটা খেয়ে যখন টেস্ট করেন তখন কিন্তু বাবুর্চি মশলার কৃতিত্ব দেন।
কিন্তু আমি যে পচা মুরগিটাকে আপনি মশলা দিয়ে ভালো করে বানিয়ে আপনি প্লেটে দিয়েছি, এটা তো আপনি জানেন না। দেখেন 2008 সনে নির্বাচনে আমি করি নাই, খালেদা জিয়াকেও, দেশমাতা খালেদা জিয়া করতে মানা করেছিলাম। কেন জানেন? আমাদের সঙ্গে একটা ডিল হয়েছিল। ডিজিএফআই মোহাম্মদ হোসেন, ব্রিগেডিয়ার জিয়া, ব্রিগেডিয়ার বাড়ি, জেনারেল আমিন, এদের সঙ্গে, সেনাবাহিনীর সঙ্গে আমাদের একটা ডিল হয়েছিল যে এইবারের নির্বাচনে শেখ হাসিনাকে জিতাইতে হবে, আপনারা জিততে পারবেন না, আপনাদেরকে জয়ী হতে দেওয়া হবে না, আপনাদেরকে সেকেন্ড রাখা হবে। ইট ওয়াজ অর্গানাইজড এবং আমাদের সিগনেচার চেয়েছিল, আমি দেই নেই। কাজে অনেক কথা বলতে পারি না, এই জন্য দুর্ভাগ্যটা। আপনারা যেটা মনে করেন সুষ্ঠু নির্বাচন, আমরা জানি সেটা কি নির্বাচন ছিল, আমরা জানি। এবং কি সে চুক্তিতে আমরা ওনাদেরকে জেল থেকে বের করেছিলাম জানি। আপনি জানেন না, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা 111 সময় দেশ থেকে চলে গেছিলেন, কথা ছিল পরের দিন খালেদা জিয়াকে পাঠিয়ে দেওয়া হবে। আমি পরের দিন সকালে ওনার বাসায় গিয়ে দেখি ওনার বাক্স প্যাটটা সব প্যাকেট রেডি। এবং সেদিনও আমরা জানতাম যে সৌদি আরবের একটা প্লেন, জেট প্লেন ঢাকা এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে খালেদা জিয়াকে নিয়ে যাওয়ার জন্য। আমি অধম, এই দুর্ভাগা দেশমাতা খালেদা জিয়াকে বলছি, আপনি কি সত্যি যেতে চান? উনি বলছেন না। আমি বলছি, আপনি সত্যি যেতে না চান, বাংলাদেশে কোনো বাপের বেটা নাই আপনাকে বাংলাদেশ থেকে পাঠাবে। আমি তখন বলছিলাম, আমি যে আপনি যেতে চান না, স্টেটমেন্ট আমি দিতে পারি কিনা। তো উনি আমাকে বলেছিলেন, তোমাকে স্টেটমেন্ট করে দিলে তোমাকে তো অ্যারেস্ট করবে। আমি ওনাকে বিনয়ের সঙ্গে বলেছিলাম, ম্যাডাম, কোনো অ্যারেস্ট, কোনো গুলিকে এই মেজর আক্তার ভয় পায় না, ভয় পায় বেগম খালেদা জিয়ার বহিষ্কারকে। কারণ আমি ইতিমধ্যে 4 বার বহিষ্কার হয়েছি, আমি আবারও জানি না কবার হব। আমি বহিষ্কারটাকে ভয় পাই, তারপরে আপনার সঙ্গে বারবার আমি বেয়াদবি করি বহিষ্কারের জন্য। আপনি যখন বলছেন যাবেন না, আপনি যাবেন না। আমি ওখান থেকে বেরিয়ে গিয়া পত্রিকা স্টেটমেন্ট দিয়েছি যে দেশমাতা খালেদা জিয়া বিদেশে যাবে না। তার সঙ্গে আমি একটা শব্দ এড করে দিয়েছি, এটা উনি বলেন নাই। বলছি, উনি আমাকে বলেছেন ওনার ডেড বডি যাবে, কিন্তু উনি যাবেন না। তৎকালীন সরকার ভয় পেয়ে গিয়েছিল যে খালেদা জিয়াকে জোর করে নিয়ে যাওয়াটা তারা সাহস পায় নাই। ওনার ডেড বডি যাবে এই কথাটা যখন খালেদা জিয়ার মুখ থেকে আমি স্টেটমেন্ট হিসেবে আকারে প্রকাশ করেছি, বিবিসি থেকে প্রচার হয়েছিল, এটা পত্রিকায় লেখা হয়েছে তৎকালীন সময়ে। এই জন্য বলি যে পৃথিবীর অনেক জিনিসই আমরা বাইরের চেহারাটা দেখি। আমরা যখন নিউ ইয়র্কে এই মুসলমানকে বিজয়ী হতে দেখি, তখন আমরা মনে করি যে নিউ ইয়র্কের মধ্যে মুসলমানদের রাইজ হয়েছে। কিন্তু সেই যখন নির্বাচনে জয়লাভ করার পরে বলে যে ইহুদি বিদ্বেষ সরানো যাবে না, তখনই বোঝা যাচ্ছে যে কি গেমটা হয়েছে। কিন্তু মানুষ কি মনে করেছে বলেন? মানুষ কি ভেবেছে? আমাদের দেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসছিল, তখন তার রাজ্য জয় করতে আসে নাই, তারা বলছিল আমরা বাণিজ্য করতে আসিয়াছি। আমাদের সেই দ্বিজেন্দ্র লালের নাটকে আমরা এটাকে জানি, উনি বলেছেন সিরাজউদ্দৌলা নাটকে, তখন বলতো যে আমরা বাংলাদেশের রাজত্ব করতে আসি নাই, আমরা বাণিজ্য করতে আসিয়াছি। এখনো বিদেশিরা বাণিজ্য করতে আসে, কিন্তু তারা বাণিজ্য করতে এসে রাজ্য দখল করে নেয়। আমাদের মতো কিছু লোক, বেয়ারা কিছু লোক, এদের বাধা সৃষ্টি করি, তাতে আমরা সাফার করি। জানি সাফার করি, আমরা অনেক কিছু পাই না, অনেকে জানে না। আমার 91 সনে যে সম্পদ ছিল, আমার তো কয়েকশো গুণ বাড়ার কথা ভাই, তাই না? 2 বার এমপি ছিলাম, কি জিয়া করিম ভাই। এবং আল্লাহর মতে তো সকল পাওয়ারফুল এমপি ছিলাম। আমি ফাইন্যান্স কমিটির মেম্বার ছিলাম 5 বছর। আমার হাত দিয়ে ব্যাংক হয়েছে, যে ব্যাংকের ডাইরেক্টর আজকে আমার দেশে বড় বড় কথা বলে, কিন্তু আমি কিন্তু খেলাপি। আমি ডিফেন্স কমিটির মেম্বার ছিলাম। ডিফেন্সের পারচেজ কি জিনিস আপনি তো জানেন জিয়া করিম ভাই। জানি আমি। একটা পারচেজে একটা লোকের জীবনের যথেষ্ট। একটা লোকের একটা পারচেজ ডিল করতে বলে ডিফেন্সের, তার জীবনের কামাই যথেষ্ট, তাই নয় কি ভাই? আমি জানি, সেনাবাহিনীর প্রধান তো আমার সহপাঠী, আমরা একসঙ্গে ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে পড়েছি। তাহলে আমার তো দুর্ভাগ্য 5টি বছর ডিফেন্স কমিটির মেম্বার, অ্যাক্টিভ মেম্বার হয়ে, যেখানে মিগের মতো ডিলে আমি বাধা দিয়েছি, যেখানে ভারতীয় ট্রাক কেনার ব্যাপারে আমি বাধা দিয়েছি। সেই হতভাগা তো 91 সনে যা সম্পদ ছিল তার 10 ভাগের 1 ভাগ তো এখনো নাই। আমার সন্তানদেরকে তো আমি একটা গাড়ি কিনে দিতে পারি না এখন পর্যন্ত। আমার ছেলে মেয়েদেরকে তো আমি একটা নতুন গাড়ি কিনে দিতে পারি নাই। আমি তো এখনো তাদের জন্য ঢাকা শহরে 2টা ফ্ল্যাট কিনে দিতে পারি নাই। আমার সেই পুরনো ভাঙ্গা যে বাড়িতে আমি করছিলাম, সেখানেই আমরা এখনো একসঙ্গে আছি।
আমি তো 2বার এমপি ছিলাম, 2বার, 5, 10 বছর। তো বলেন, কিন্তু আমি তো দুর্নীতিবাজ। কিন্তু আমি তো ব্রেকেটে দুর্নীতিবাজ, আমিও তো ব্রেকেটে দুর্নীতিবাজ। না না না, এটা আমিও শুনেন, তো আপনারা মুক্তিযুদ্ধ করেছেন, আমার ভাইও যুদ্ধ করেছে, কিন্তু কোনোদিন মুক্তিযুদ্ধ সনদের জন্য যায়নি বা কোনো কিছুর জন্য যায়নি। আমি জানি অনেক মুক্তিযোদ্ধাই দরকার ছিল না, তারা যায়নি। বিনয়ের সঙ্গে বলছি আমার সার্টিফিকেট নাই। না না, অনেকে না, আমি জানি, সেটা আমি জানি, এই কথাটা আমি বলছি। আমার ওয়াইফ বহুবার বলছে সার্টিফিকেট হলে ছেলে মেয়েদের ভর্তির সুবিধা হয়, নাতিদের ভর্তির সুবিধা হয়। আমি কই সেই সুবিধার জন্য যুদ্ধ করি নাই। আমার সার্টিফিকেট আমি স্বীকার করি, আমি মেনে নিই। আমি তো ভাতা বলে কি জিনিস কোনোদিন নেই নেই। আমার গ্রামের ছেলেরা মুক্তিযুদ্ধের সংসদরা বহুবার আসছে আমাকে ভাতা দেওয়ার জন্য দস্তখত করতে। আমি যে মুক্তিযুদ্ধ করে আজকে আমাকে স্বীকৃতি দিবে টিএনও ভাতা দেওয়ার জন্য, এর চেয়ে আমাকে মরে যাওয়া উচিত। না না, আপনার সঙ্গে আমি একমত, আমি জানি, এবং আমার ভাইকেও দেখেছি। আমার যদি জীবন, মুক্তিযুদ্ধের ভাতা ছাড়া যদি জীবন ধারণ ক্ষমতা আমার না থাকে, আমি আত্মহত্যা করে মারা যাব, ভাতা আমি নিব না। পেরেছি, কিন্তু আজকে যে কথাটা বলছি করিম ভাই, আপনাদের জন্য, আপনাদের প্রয়োজন আমাদের অনেক বেশি প্রয়োজন। কাজে এই যে 15 বছর ইনশাআল্লাহ, আল্লাহ যদি কোনোদিন সহায় হয়, ইনশাআল্লাহ দেখা হবে। আপনি নিজেকে রাজনৈতিক ভাবে চিন্তা করবেন, আপনি নিজেকে দেশের অ্যাসেট হিসেবে চিন্তা করবেন। আপনি আমার সম্পদ, আপনি কার আংটিতে হয়েছে, সেটা আপনি তো হীরা, সেই আংটিটা কে পড়ছে হীরাটা, সেটাকে দেখবেন না। হীরা হীরাই, হীরাকে আপনার অনুষ্ঠানটা হচ্ছিল যেমন আমি যে আপনার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট নিয়ে, তখন আমি কিছু কথা বলেছিলাম। আমি দীর্ঘদিন কাজ করেছি, আপনি যদি গুগল করেন দেখবেন এক্সেলন। আমি শুরু করি আমার ক্যারিয়ার ইলিনয় পাওয়ার দিয়ে, ডাইএনার্জি, ইলিনয় পাওয়ার, দেন কনস্টেলেশন, এক্সেলন। কনস্টেলেশন ইজ এ হিউজ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট। আমার সন্তান, বড় সন্তান এখন কাজ করে। আমি মাঝে মাঝেই চিন্তা করি দেশে চলে যাবে। আপনার মতো আমার ঢাকা শহরে কিছু নেই, আমার গ্রামে আমার বাবার যে বাড়িটা আছে সেই বাড়িটাই আছে এখনো। আমার বাবা 1924-এ পাশ করেন, কলকাতায় চাকরি করতেন, কিন্তু বাবা তারপরে গ্রামে যেটা হয় রাজনীতি করতে, যে সমস্ত কিছু চলে যান দেয়। তো ওইটাই হয়েছে, আমরা 7 ভাই, আমি ছোট। সো বাট এখনো ইনশাল্লাহ গ্রামে গেলে হ্যাঁ অমুকের ছেলে। তো আমার ঢাকা শহরে কিছু নেই, কিন্তু দেশকে কোনো কিছু দিতে চাই, এখনো দেশ নিয়ে ভাবি, দেশকে কোনো কিছু দিতে চাই। কিন্তু দেশের দরকার যেটা, সেটা হচ্ছে একটা স্থিতিশীল দেশপ্রেমিক মানুষ। যে 71 সালে যে দেশপ্রেমিক মানুষগুলো যুদ্ধ করেছিল দেশের জন্য, ওই রকম দেশপ্রেমিক মানুষ দরকার। এই উড়ে এসে জুড়ে বসা মানুষ দিয়ে হবে না। এরা দেশের ভালো চায় না। আপনার কথা বলতেছে, আপনি একজন পাওয়ার প্ল্যান্টের বা ইলেকট্রিসিটি জেনারেশনের একজন এক্সপার্ট, এবং আপনার দক্ষতা অভিজ্ঞতা অনেক বিশাল। আজকে দেখো, ধরেন আমাদের বাংলাদেশে, ছোট্ট দেশে, আমাদের প্রচুর টাকা ব্যয় করতে হয় এই পাওয়ারের পিছনে, ফুয়েলের পিছনে, বিশেষ করে ফসিলের পিছনে। আমাদের বাজেটে একটা বিশাল অংশ আমরা ব্যয় করি আমাদের দেশটাকে চালু রাখার জন্য, গরম রাখার জন্য না। কারণ এটা তো রাশিয়ান না, ওয়েস্টার্ন না যে আমাদের গরম রাখার জন্য তেল পুরাতে হচ্ছে। না না, আমার চালু রাখার জন্য, চালু রাখার জন্য। হ্যাঁ, অথচ আপনারা অনেক, এই যে আপনি নিউক্লিয়ার বললেন, ইট ইজ নট এ লাক্সারি, ইট ইজ নট এ নেসেসারি। আমাদের মধ্যে ছোট দেশও কিন্তু আজকে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট এফোর্ড করতে পারে, যদি আপনার সত্যিকার অর্থে ভালোভাবে করতে পারেন। তার চেয়ে আজকে আমাদের রিনিউয়েবল এনার্জির যে বিশাল একটা ফিল্ড তৈরি করে দিয়েছেন আপনারা বৈজ্ঞানিকরা আমাদেরকে নিউক্লিয়ার চেয়েও ভালো দিয়েছেন আপনার রিনিউয়েবল এনার্জি। আমার যে সূর্য রশ্মি বাংলাদেশে পাই, এটাকে যদি পাওয়ারে কনভার্ট করতে পারি, আমি তো 10 ইয়ার্সে আমি 0 ফুয়েল ইম্পোর্টে যেতে পারি। আপনাকে একটা সিম্পল এখানে বলে দিই আপনাকে, আমি 2004-5 সালের দিকে থেকে শুরু করছি। তখন আমি বলছিলাম যে বাংলাদেশে প্রতিটা বাড়িকে একটু পাওয়ার হাউস করা যায়। বলছে কেন, কিভাবে? আমি বললাম করা যায়, কিভাবে করতে পারে আমার কাছে আমি বলছি। আমি একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম, আমি বলেছিলাম যে, তারপরে আমি 2007-8 সালেও বলেছি যে গভর্নমেন্টের কিছু ইনভেস্টমেন্ট দরকার। সেটা হচ্ছে প্রতিটা বাড়ির ছাদকে যদি রিডিজাইন করেন, রুফটাকে, তার মানে ইট ফেস টুয়ার্ড দ্য সান, মোস্ট সানলাইট পাচ্ছেন, তার মানে ওখান থেকে আপনার ওই বাড়ি সমস্ত ইলেকট্রিসিটি হয়ে যাচ্ছে। আপনার শুধু গভর্নমেন্ট কি করবে, 7টা সোলার প্যানেল করে দিবে, গভর্নমেন্টের বেশি খরচ হবে না। কিন্তু যে ভর্তুকি দেওয়া হয় সেই ভর্তুকিও যাবে না, সেই ভর্তুকির কম যাবে, অথচ আপনি প্রতিটা বাড়িকে একটা পাওয়ার হাউস করে দিতে পারছেন। কিন্তু সেটা আমার কথা কেউ শুনবে না। না, আপনার কথাটা শুনছে না এই জন্য, যেহেতু আমরা হয়ে গেছি আজকে বাংলাদেশটা লেখাপড়ার শিক্ষা নাই, তো আমাদের জ্ঞানের, আমাদের লেখাপড়ার মানটা কোথায়, আমরা তো হারিয়ে ফেলেছি। আপনি যে কনসেপ্টটা বলেছেন 2004 সন পাশ থেকে আমরা করতাম, আজকে যখন
লিথিয়াম ব্যাটারি আসছে পৃথিবীতে। চিন্তা করেন কি রকম বিপ্লবী রিভলিউশন হয়ে গেছে। আপনি অ্যাসিড ব্যাটারি থেকে যখন লিথিয়াম ব্যাটারি আসছে, কি পরিমাণ ড্রাস্টিক চেঞ্জ হয়ে গেছে। জি, একটা অ্যাসিড ব্যাটারি 2 থেকে 3 বছরের বেশি আমরা চিন্তাই করতে পারি না, আর লিথিয়াম একটা ব্যাটারি 14-15 বছর আপনি ইজিলি চালাতে ব্যবহার পারছেন। করতে হবে। আপনার অ্যাসিড ব্যাটারিকে আপনি রিইউজ করতে পারতেছেন না, এটা এনভায়রনমেন্ট পলিউশন করতেছে। আর লিথিয়াম ব্যাটারিটা আপনি মাটির সঙ্গে আবার মিশে যেতে পারতেছে, এটা কোনো এনভায়রনমেন্ট করছে না। অথচ আমরা এটাকে প্রায়োরিটি সেক্টর দিই নাই। আমরা আজকে এমন দুর্ভাগ্যের দেশে বাস করি, আমরা আমেরিকা থেকে $1 বিলিয়ন দিয়ে সয়াবিন বিন কিনতেছি, এটা আমাদের গ্রেট নিউজ। কত বড় দুর্ভাগ্য হলে পরে আমরা একটা গরিব দেশ খাইতে পাই না, আমরা $1 বিলিয়ন সয়াবিন তেল আমদানি করতেছি। অথচ $100 মিলিয়ন ব্যয় করলে আমরা কিন্তু এই ভোজ্য তেলে স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম। আমাদের সরিষা করতে পারি, আমরা সয়াবিন করতে পারি, আমরা সূর্যমুখী করতে পারি, তিলের তেল ছিল। আমরা কিন্তু মাত্র $100 মিলিয়ন যদি আমরা কৃষকদের ভর্তুকি দিতাম, আমাদের কৃষকরা জানে কিভাবে সরিষা উৎপাদন করতে হয়। জি জি, আমরা আমাদের কৃষি গবেষণাগার আছে, তারা ভালো জাতের সরিষা বীজ, সয়াবিন বীজ উৎপাদন আবিষ্কার করেছে, শুধু তাদেরকে প্রয়োগ করার জন্য টাকা দেওয়া, আমরা সেটা যাইনি। আমাদের রাজনীতিবিদরা আমরা এমন হয়েছি যে আমরা রাজনীতি বুঝি না, বাকি সব বুঝি। যার ফলে কি হচ্ছে, রাজনীতি শূন্যতা সৃষ্টি হয়েছে। রাজনীতিতে গুন্ডা পান্ডা সন্ত্রাসী দখলবাজ চাঁদাবাজরা চলে আসছে, আর আমরা রাজনীতিবিদরা দালালে পরিণত হয়েছি। আমরা আপনার সঙ্গে দালালি। আমার মনে হয় যে জনগণ জনবান্ধব থেকে প্রশাসন বান্ধব হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে বড় প্রবলেম। কমিশনে দালালি করে আমি আপনাদের কাছ থেকে আপনাকে নিয়ে আসে একটা দিয়ে আসি, আমাকে এত পার্সেন্ট কমিশন ব্যবস্থা করে দিবেন, আপনি একটা কোম্পানি নিয়ে আসেন আমেরিকা থেকে, ইংল্যান্ড থেকে, আমি কোম্পানিকে বাংলাদেশ ইজারা দিয়ে দিব, আমার কমিশন দিবেন, আমার ছেলেটাকে ভর্তি করায় দিবেন আপনার ইউনিভার্সিটিতে, আমার মেয়েটাকে ওখানে একটা ভর্তি করে একটা জামাই জোগাড় করে দিবেন, এই হলো আমার স্বার্থ। এখন যে সরকার প্রধান আছে, তাহলে তাকে দিয়ে কিভাবে করবেন? আপনি যে কথাগুলি প্রথমে বলছিলেন সেই কথাই আসতে হয়। যিনি আপনি জানেন যে গ্রামীণ ব্যাংকের বাংলাদেশের জনগণের, আপনার আমার বাজার ট্যাক্স পেয়ার, তাদের হিস্সা ছিল 25%। এই 25% থেকে কেটে উনি আনলেন 10%, ওনার এক্সিকিউটিভ পাওয়ার দিয়ে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই 15%-এর মূল্য কত, বাজার দর কত? এখন আপনারা কি কখনো চিন্তা করেছেন? 16,000 কোটি টাকা। ওনার শুধু সবাই অনেকে 666 কোটি টাকার কথা বলে, কিন্তু আমি বলি 16,000 কোটি টাকার কথা, যেটা দিয়ে পদ্মা সেতুর অর্ধেক হয়ে যায়। তাহলে তাকে দিয়ে কিভাবে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন আশা করেন, যে ব্যক্তি নিজের স্বার্থ ছাড়া কোনো কিছু বুঝে না? তাকে দিয়ে হবে না, সে তো একটা বিপ্লবকে ধ্বংস করে দিল। একটা বিপ্লবের পরে এই ছেলেদেরকে, দেশপ্রেমিক ছেলেদেরগুলোকে ধ্বংস করে দিল, তাদেরকে আজকে কলুষিত করে দিল। সে পারে নাই, কিন্তু এখন এই মুহূর্তে তার কাছ থেকে একটা নির্বাচন আদায় করে নেওয়া ছাড়া আমার কাছে কোনো বিকল্প নাই। কারণ আমি একটা শূন্য থেকে আরেকটা শূন্যতা যেতে পারি না, তাহলে একটা মহাশূন্য হয়ে যাবে। সেই মহাশূন্য হয়তো আমি ভর হারিয়ে ফেলবো, আমার সেন্টার অফ গ্র্যাভিটি হারিয়ে ফেলবো। সেন্টার অফ গ্র্যাভিটি হারিয়ে ফেলে আপনি বৈজ্ঞানিক, আপনি বুঝতে পারছেন, আমি অস্তিত্বহীন হয়ে যাব, আমি তুলা হয়ে যাব। আমাকে একটা ভর রাখতে হয়, সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক রাখতে হয়। কাজে আমাকে এই শূন্য থেকে শূন্য যেতে পারি না। কাজে এই শূন্যটাকে আমি প্রতিস্থাপন করতে চাই একটা রাজনৈতিক শক্তি দিয়ে, একটা রাজনৈতিক নির্বাচনের মাধ্যমে, একটা রাজনৈতিক শক্তি দিয়ে, সরকার দিয়ে আমি এই শূন্য সরকারটাকে প্রতিস্থাপন করতে চাই। এই জন্য আমি দেশে বিদেশে আপনারা যারা আছেন তাদের সহযোগিতা চাচ্ছি। আমি ইউনুসের পক্ষে নই, কিন্তু ইউনুসকে আমি ব্যবহার করতে চাই। ইউনুসকে আমি আমার দেশে না ক্ষমতা উত্তরণে ইনক্লুসিভ তাকে যদি করতে যাই, তাহলে তো তাকে আমরা বাদ দিতে, জনগণকে ইনক্লুসিভ করতে হবে। হ্যাঁ, এই মুহূর্তে আমি মনে করি নীতিগতভাবে আমি মনে করি আওয়ামী লীগ থাকা উচিত, নীতিগতভাবে আপনাদের থাকা উচিত। কিন্তু আমি এখানে আমার একটা অভিমান আছে আপনাদের প্রতি, আমি অভিমান বলবো, কিছু মনে করেন না, আমি অভিমান বলবো যে আপনি এতদিন মনে করছেন আপনি একাই সব চালাবেন, আর কেউ লাগবে না। না, আমি সেটা মনে করি না। আপনি মনে করেন নাই, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে আপনি করেন নাই। আমি কিন্তু আপনার পুলিশের পিটানি খেয়েছি, আমার কিন্তু চোখে মুখে রক্ত বেরিয়েছে নির্বাচন করতে গিয়ে। আমি কিন্তু আপনার সরকার প্রধান থেকে সহানুভূতি পাই নাই। সেইটা আমি কখনো সমর্থন করি না, আমি কখনো কোনো অবস্থায় সমর্থন করি না। ফলে আমার অভিমান করে আপনাদের বলতেছি, আমাদের কিন্তু একটা নির্বাচন থেকে আপনারা একটু দূরে থাকেন। আপনার ইনক্লুসিভের কথা বলে আপনারা আমাদের সঙ্গে না এসে, ইনক্লুসিভ আপনারা থাকবেন দর্শক হিসাবে, আপনারা আমাদেরকে সমর্থন দেন,
সহযোগিতা দেন, আপনারা ইনক্লুসিভ, আমি নীতিগতভাবে বলছি আপনারা আছেন, কিন্তু দর্শকের সারিতে একটা নির্বাচন, তারপরে নির্বাচন কিন্তু আপনাদের কাছ থেকে আমি কথা দিচ্ছি পরে নির্বাচনে আপনাকে ছাড়া হতে পারবে না, পরে নির্বাচনে আপনার আপনাকে আমি আরেকটা জিনিস একজন মুক্তিযোদ্ধা হিসেবে জিজ্ঞেস করতে চাই। সেই প্রশ্নটা হচ্ছে যে যারা 30 লক্ষ মানুষকে শহীদ করলো, 2 লক্ষ মা বোনের ইজ্জত নিল, আপনার সহযোদ্ধা ক্যাপ্টেন সালাউদ্দিন মমতাজকে হত্যা করলো, তারা নির্বাচনে যাবে, সেইটা আমাদেরকে দেখতে হবে। আপনি একজন মুক্তিযোদ্ধা হিসেবে বলেন তো, এটা আপনি চান কিনা? দেখেন ভাই, আমি একটা কথা বলি, খুব বড় কথা হয়ে যায়। আপনারা মোগল সম্রাটের বিরুদ্ধে সবচেয়ে বেশি অবস্থান নিয়েছে রাজপুতেরা, কিন্তু ভারতের রাজনীতিকে রাজপুতেরা কি প্রতিস্থাপিত হয়েছে? না। তারা কি কখনো ক্ষমতার স্বাদ পেয়েছে? ভারতের রাজনীতিতে কখনো কি কোন রাজপুতকে দেখেছেন? না। কাজেই বিভিন্ন সময়ে যুদ্ধের মাঠে এক একজন এক এক পক্ষ নেয়। আমি জামাতের পক্ষে বলছি না, জামাতের গুণ গাচ্ছে না, এটা জামাতের তৎকালীন নেতাদের চরম ব্যর্থতা ছিল রিয়েলিটিকে বুঝার। তারা 47-ও ভুল করেছিল, 47 সনেও তারা পাকিস্তানের পক্ষে ছিল না, তারা পাকিস্তানের এক্সিস্টেন্সকে তারা চ্যালেঞ্জ দিয়েছিল। পরবর্তী তারা পাকিস্তানে গিয়েই তারা বাসস্থান খুঁজে পেয়েছে। বাংলাদেশের অভ্যুত্থানকেও তারা ডিনাই করেছিল, তারা মনে সম্ভব না। কিন্তু আজকের বাস্তবতা হলো, আজকের যে প্রজন্ম, 71-এর পরে যে প্রজন্ম জন্মগ্রহণ করেছে, তাদের বয়স কিন্তু 55, তাদের 50-এর বেশি তাদের বয়স। তাদের অধিকারটাকে আপনি ডিনাই করার চেষ্টা করেন না, তাদেরকে ওই মানদণ্ডে মাইপেন না। জামাতে ইসলাম অব বাংলাদেশ ছিল, এখানে একটা পরিবর্তন হয়েছে গুণগত, সেখানে হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম। অর্থাৎ তারা এখন আর আন্তর্জাতিক পরিচয়টা তারা নাই, তারা বাংলাদেশটাকে মেনে নিয়েছে। আমি জামাতের বিরুদ্ধে আজকে কথা বলি না, 91 সন থেকে আমি জামাতের বিরুদ্ধে সংসদের বাইরে বলে আসছি। কিন্তু আমি আজকে কেন এই কথা বলতেছি, বাস্তবতার কারণে বলছি। কারণ যেই 55 বয়সের যে মানুষটি, যে ছেলেটা আছে জামাত করে, তারা সবাই কিন্তু রাজাকারের ছেলে নয়। না, আমি আপনার সঙ্গে একমত। সবাই কিন্তু স্বাধীনতা বিরোধী ছেলে নয়। অনেক আজকের প্রজন্মের অনেক শিক্ষিত ছেলে, অনেক বিবেকমান ছেলে, অনেক দেশপ্রেমিক ছেলে বিভিন্ন কারণে, জামাতের কিছু আদর্শগত গুণের কারণে, বা জামাত কিছু ফেসিলিটেট করেছে বলে, তাদের কিছু সুযোগ সুবিধা দিয়েছে বলে, তারা জামাতের আদর্শে চলে গেছে। আমি এখন তাদেরকে বিচার করব যে তারা কি অতীতকে ফিরে যেতে চায়, না বাংলাদেশকে ভবিষ্যৎ রচনা করতে চায়। আমরা যেটা করেছি স্বাধীনতার নামে, আপনি দেখেন যে পরিমাণ মুক্তিযোদ্ধা ভাতা শেখ হাসিনা দিয়ে গেছে, কি দুর্ভাগ্য দেখেন প্রধানমন্ত্রী, কত বড় দুর্ভাগ্য, একটি ভাতাদারী মুক্তিযোদ্ধা তার জন্য জীবন দেয় নাই। এটা কি দুঃখজনক নয়? এত ভাতা আপনি কাকে দিলেন? এই যে ভাতাদারী মুক্তিযুদ্ধ গুলো ছিল, তারা কি উপকারে আপনার লাগলো? অথচ দেখেন এই বৈষম্যবিরোধী আন্দোলনে কত সাধারণ ছেলে মেয়েরা কিভাবে অকাতরে জীবন দিল। কেন? তারা কিন্তু তখন এই যে আমি কে তুমি কে রাজাকার, আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করেছি, কিন্তু আজকের প্রজন্ম কিন্তু তাদের পরিচয় বদলাতে চেয়েছিল, সেখান থেকে তারা ক্ষান্ত হয়েছে, তারা পরিবর্তন হয়েছে, তারা ক্ষমা চেয়েছে জাতির কাছে যে এটা এই স্লোগানটা দেওয়া আমাদের ভুল হয়েছিল, তারা স্বীকার করেছে। তার মানে আজকে যে প্রজন্ম হয়তো জামাত করে, কিন্তু তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন হয়েছে। আমি অনুরোধ করব তাদের সেই ইমোশনটাকে, তাদের সেই আবেগটাকে আপনি অনার করেন। তারা যে নতুন বাংলাদেশ কিছু করতে চায়, তারা যে নতুন বাংলাদেশ নতুন করে আসতেছে। আজকে একটা জিনিস খেয়াল করে দেখেন, জামাত ছিল আলট্রা রাইট, অতি ডানপন্থী। আওয়ামী লীগ ছিল সেন্ট্রাল এবং লেফট, বামপন্থী। আমরা বিএনপি দাবি করতাম আমরা সেন্ট্রালিস্ট, আমরা ডানেও আছি বাঁয়ে আছি, কিন্তু আমরা এক্সট্রিমিস্ট না, আমরা কঠোর বামপন্থী না, কঠোর ডানপন্থীও না। আওয়ামী লীগও কঠোর বামপন্থী না, কিন্তু কঠোর ডানপন্থী, তারা মধ্যপন্থী। আমাদের মধ্যে স্ট্রাগল ছিল, আমাদের স্ট্রাগলে আজকে সাময়িকভাবে আওয়ামী লীগ তার স্থান ত্যাগ করতে পেরেছে, আমরা সেই স্থানটা নিয়ে চলে আসছি। এখন আমাদের সংঘাত শুরু হয়ে গেছে জামাতের সঙ্গে। জামাত তারা আলট্রা রাইট ছেড়ে দিয়েছে, তারা এখন জিহাদের কথা বলে না, তারা এখন মৌলবাদের কথা বলে না, তারা এখন ইসলামিক ফান্ডামেন্টালের কথা বলে না, তারা এখন আধুনিক মুসলমান হতে চায়, তারা এখন নতুন মুসলমানের মডারেট মুসলমান হতে চায়। মডারেট মুসলমান হলে তারা আলট্রা রাইট হবে না, তারা হয়তো কিছুটা ডান ঘেঁষা হবে।
তারা মধ্যপন্থী আসতে হচ্ছে। আজকে এই যে পরিচয়ের যে নতুন আইডেন্টিফিকেশন, তাদের নতুন যে একটা পরিচয়, সেখানে যদি তারা সফল হয়ে যায়, সেখানে যদি সাধারণ মানুষকে বুঝাতে পারে যে হ্যাঁ এরা কট্টরপন্থী না, এরা পাকিস্তানিদের পন্থী না, এরা তুর্কি পন্থী না, এরা জেহাদে বিশ্বাস করে না, এরা সন্ত্রাসে বিশ্বাস করে না, এরা জঙ্গিতে বিশ্বাস করে না, তাহলে আপনি তাকে স্পেস দিবেন না কেন? সে তো শিক্ষিত। আজকে সবচেয়ে দুর্ভাগ্য দেখেন, আমরা গত 25 বছর 30 বছরে আমাদের ছেলে মেয়েদের না আওয়ামী লীগের না বিএনপির ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়েছি, তাদেরকে গুন্ডামি সন্নামি যত আজে বাজে কালচার শিখিয়েছি, কিন্তু পাশাপাশি আপনি দেখেন শিবিরের ছেলেরা নিষ্ঠার সঙ্গে বিভিন্ন ভাবে সুযোগ সুবিধা নিয়ে তারা পড়াশোনা করে আজকে দেখেন বিশ্ববিদ্যালয়ে বড় বড় স্কলার গুলা আজকে শিবির থেকে আসতেছে। আজকে দেখেন আপনি লন্ডনে দেখেন যে ছেলেগুলা ব্যারিস্টারি করতে যাচ্ছে, ডাক্তারি করতে যাচ্ছে, 10টার মধ্যে 8টাই কিন্তু শিবিরপন্থী। কিছু মনে করেন না স্যার, আপনি দেখেন বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বিদেশিরা পড়া করছে। আজ আইটি সেক্টরে দেখেন, আজকে আমাদের কোচিং বাণিজ্যগুলো দেখেন সব জামাতের লোকরা। আক্তার ভাই, একটা বিষয়, এই যে আপনার যারা, আক্তার ভাই একটা আমি একটু বলি আপনাকে, যে যারা ইংল্যান্ডে এসে ব্যারিস্টারি করতেছে বা যারা পড়তেছে, অনেক গরিব ছাত্র আছে, তাদের ইংল্যান্ড আসার বা তাদের সেই টাকা পয়সা গুলা নাই, খরচটা দেওয়ার মতো নাই, তখন জামাত ইনভেস্ট করে নাই দেখে তো জামাত সেটা প্রোভাইড করতেছে। জামায়াত হ্যাজ টেকেন এজ এ ভিশন এন্ড মিশন। সে ভেবেছে যদি আমি 10টা ব্যারিস্টারকে নিয়ে আসতে পারি, তাহলে 10টা ব্যারিস্টার দিয়ে আমি একটা ইন্টেলিজেন্স তৈরি করতে পারবো। আমি যদি 10টা ডাক্তার বানায় নিয়ে আসতে পারি, তাহলে আমার যে গ্যাপ অফ মাই ইন্টেলিজেন্সিয়া সেটা আমি পূরণ করতে পারবো। এইভাবে তারা গত 30 বছর 40 বছর এগিয়েছে। আপনি এখন দেখেন, আপনার স্যার আপনার বৈজ্ঞানিকদের মধ্যে দেখেন, আলোচনা করে দেখেন, আপনি হয়তো এখনো দেখেন, এখন ওখানে দেখবেন আপনি কোট প্যান্ট টাই পরে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু আমার ওয়েস্টার্ন কালচারে টাইও আছে, কোটও আছে। এরকম কিন্তু আপনি এখন আপনি ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতেও পাবেন, আপনি বিশ্ববিদ্যালয়ে পাবেন। আপনি এটা কিন্তু একটা রেডিক্যাল চেঞ্জ হয়েছে অ্যাটিটিউড এন্ড অ্যাপটিটিউড দুইটার মধ্যেই। তারা যখন পরিবর্তন করেছে, তারা নিজেরা পরিবর্তিত হয়েছে। এই যে পরিবর্তন চেয়েছে, পরিবর্তিত হয়েছে, এটা চ্যালেঞ্জ করবো কিভাবে? আমি চ্যালেঞ্জ করবো কোন শক্তি দিয়ে? আমার শক্তিটা কোথায়? আমি আইটিতে জিরো। আমি এখনো বুঝি না আমার কোল্ড বার্নিং ভালো না আমার নিউক্লিয়ার প্ল্যান্ট ভালো না আমার রিনিউয়েবল প্ল্যান্ট ভালো। আমি এখনো বুঝতে পারি না জিয়া করিম সাহেব যে কথা 2005 সালে বলছে যে এভরি হাউস ক্যান বি কনভার্টেড ইনটু পাওয়ার হাউস, আমি এটা বুঝি নাই। সে বুঝার মতো জ্ঞান বুদ্ধি আমার নাই। তা আমি কি করবো? শূন্যস্থানটা কেউ না কেউ পূরণ করে ফেলবে। কারণ পৃথিবীতে আপনি তো জানেন যে, আপনি আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন যে পৃথিবীতে বেকুয়াম বলে কোনো জিনিস নাই, বেকুয়াম বলে কোনো জিনিস নাই। পৃথিবীর প্রতিটা জায়গাতে কিছু না কিছু কোনো না কোনো ভাবে কোনো দ্রব্য আছেই। কোনো বেকুয়াম হয়ে অন্যটা দখল করে নেবে, অন্য দখল করে নেবে। কারণ কোল দেয়ার যদি ভারী যে বাতাসটা সেটা যখন ঢুকবে, হালকা বাতাস যেটা যেটা সেটা সরে যাবে। এখানে শূন্যস্থান পূরণ করে ফেলবে, কারণ তারা করেছে। আসেন আমরা কে মুক্তিযোদ্ধা কে মুক্তিযোদ্ধা না এই বিভেদে না গিয়ে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের যে কামনা বাসনা ছিল সুন্দর বাংলাদেশ গড়ার, আজকে যদি আমার চরম শত্রু যদি আমার সেই বাংলাদেশ গড়ার সঙ্গে আমার সাথী হতে চায় বা আমাকে সাথী করতে চায়, আমি কিন্তু তার সঙ্গে যাব। কারণ আমার লক্ষ্য, আমার শহীদদের লক্ষ্য আমার একটা স্বাবলম্বী একটি সুন্দর বাংলাদেশ গড়া, যে বাংলাদেশে আমরা সবাই একসঙ্গে বাস করব, এক ছাদের নিচে। এটা আমার মুক্তিযুদ্ধের প্রত্যাশা, এটা আমার শহীদদের প্রত্যাশা। সেখানে যদি আমার চরম শত্রু আমাকে সহায়তা করে, সাহায্য করে, আমি তার সাহায্য নেওয়ার জন্য সদা প্রস্তুত, বা তাকেও সাহায্য করতে আমি প্রস্তুত। এটা আমার ব্যক্তিগত মতামত, এটা নিয়ে আমি ডিবেট করছি না, কিন্তু আমি আপনার কাছে নিবেদন করলাম। ধন্যবাদ। আমি যাবো জিয়া করিম ভাইয়ের কাছে। জিয়া ভাই, আক্তার ভাই যে কথাগুলো বললেন, আমরা মানে এই যে মুক্তিযুদ্ধ বা বিপক্ষে যে দ্বন্দ্বটা বাংলাদেশের, এই দ্বন্দ্ব কিন্তু আমরা দেখতে পাচ্ছি হচ্ছে, মানে নিয়মিত হচ্ছে, এবং বাংলাদেশটাকে নিয়ে নানানভাবে মানে খেলা হচ্ছে, এক কথায় নানান পায়তারা করা হচ্ছে, বাংলাদেশটাকে পিছিয়ে দেওয়ার জন্য নানান পায়তারা করছে। কি বলবেন জিয়া ভাই এই বিষয়গুলো নিয়ে? এইটা তো এই চক্রান্ত তো চলছে। যদি আপনি দেখেন যে বাংলাদেশে এই 15 মাসে কত মানুষ বেকার হয়েছে, তাই না? একটা কথা হচ্ছে যে আমি একটা জিনিস গড়া অনেক সময়ের ব্যাপার, আর এটাকে ভেঙে দেওয়া খুব ইজি। আপনি পুড়িয়ে দিলেন, ধরেন বাংলাদেশের আমি
মেজর আক্তারের সঙ্গে দ্বিমত পোষণ করতে পারি, তার মানে এইটা না যে আমার যে ওনার যে প্রতিষ্ঠান আছে সেটাকে পুড়িয়ে দিতে হবে বা ভেঙে দিতে হবে, বা ওনার বাড়িটা ভেঙে দিতে হবে, বাড়ি পুড়িয়ে দিতে হবে। এই কালচারে আমি বিশ্বাস করি না। আমার সঙ্গে ওনার আলোচনা হতে পারে, ডিবেট হতে পারে, আমরা চেষ্টা করব আমার যুক্তি দিয়ে ওনাকে বোঝানোর, ওনার যুক্তি দিয়ে আমাকে বোঝানো, যে আমরা একসঙ্গে এক প্ল্যাটফর্মে দাঁড়াতে পারি কিনা। কিন্তু যেটা 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 হচ্ছে, ধরেন আমি সিম্পল একটা উদাহরণ দেই, আমাদের দেশের 85% আমার জানা মতে টায়ার আসতো গাজী টায়ার থেকে, তার মানে আমাদের 15% ইম্পোর্ট করতে হতো। সেই টায়ারটা 2 সপ্তাহ ধরে পুড়লো, মানুষও পুড়ে মারা গেল, সরকার কোনো পদক্ষেপ নিল না। তাহলে আপনি আপনার দেশের শিল্পকে ধ্বংস করে দিলেন, আপনি আমদানি নির্ভর হয়ে গেলেন, রপ্তানি নির্ভর না হয়ে আমদানি নির্ভর হয়ে গেলেন। আপনার যে প্রতিষ্ঠানগুলি, এই যে গার্মেন্টস সেক্টরগুলি বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে কি এই ব্যবসাগুলি চলে যাবে, তার মানে আপনার দেশে বেকারত্বের সংখ্যা বাড়তে থাকবে। এইগুলি তো আপনার চিন্তা করতে হবে যদি আপনি মানুষের কথা চিন্তা করেন। আমি মাঝে মাঝে শুনি এখানে যে সবাই যারা শিক্ষিত তারা দেশের থেকে বিক্রি করে টাকা, আমি আমার জীবনে একটা পয়সা বাংলাদেশ থেকে আনিনি এখন পর্যন্ত, এখনো পাঠাই, এটা আপনাদের ক্লিয়ার করতে চাই। সুতরাং এই যে যে আরেকটা হচ্ছে শিবিরের কথা আখতারুজ্জামান সাহেব বললেন, কিন্তু আমরা যেটা ছোটবেলা যেটা দেখেছি 80-র দশকে তারা যে কাজগুলি করেছে সেটাকে আমি কখনো অবস্থায় সমর্থন করতে পারি না। তাদের যে শ্রেণী চরিত্রের পরিবর্তন হয়েছে আমি কিভাবে বুঝবো? এই শ্রেণী চরিত্র যে পরিবর্তন হয়েছে সেটা তো আমি দেখিনি, এখন পর্যন্ত দেখিনি। ধরেন ইবনে সিনা অথবা ইসলামী ব্যাংকে কাদেরকে শুধুমাত্র শিবির যারা করে তাদেরকে চাকরি দেওয়া হয়, এর বাইরে কাউকে চাকরি দেওয়া হয় না। তাহলে আপনি কিভাবে তাদের সঙ্গে দাঁড়াবেন? যে আপনি বলছেন যে হ্যাঁ আমার সঙ্গে যে বাংলাদেশ গঠনে আসবে তাকে আমি নিয়ে একসঙ্গে কাজ করবো, ডেফিনেটলি আমিও করতে চাই, কিন্তু যে আমাকে তাদের মনে করে না তাকে নিয়ে আমি কিভাবে দাঁড়াবো? আমি যাকে মনে করছি যে আপন, তারও আমাকে আপন মনে করতে হবে, যে আমরা এই একই দেশের নাগরিক, একই দেশের মানুষ, একই কালচারের মানুষ, আমরা এই পাশাপাশি বাস করি, সুতরাং আমরা একসঙ্গে আগাবো। কিন্তু তারা তো আপনাকে মনে করছে না যে আপনি আমি এক। তাহলে তো আমি দেখতাম যে তাদের প্রতিষ্ঠানগুলিতে অন্যদেরকে নিয়োগ দেওয়া হয়, আমি সেটা দেখছি না। সুতরাং তখনই আমার প্রশ্ন আসে যে না, তারা আমাকে দেখছে না, তাদের নিয়ে আমাদের চলা। যে ভাই একটা বিষয়, নিয়োগের বিষয়টা হচ্ছে অনেক পরের ব্যাপার। যারা নিজের স্বাধীনতাকে স্বীকার করে না, আপনার জামাতের কোন অনুষ্ঠানে কি জাতীয় সঙ্গীত করা হয়? জাতীয় সঙ্গীত করা হচ্ছে না, জাতীয় সঙ্গীত গাওয়া হচ্ছে না। তাহলে আপনি যিনি আমাদের স্বাধীনতার মানে আমাদের জাতীয় সঙ্গীত গাইবে না, তাহলে তাদেরকে কিভাবে আমি একসঙ্গে কাজ করব? প্রশ্ন তো সেখানে যে আপনার এই পয়েন্টের সঙ্গে, এই সংঘাতের সঙ্গে আমি যুদ্ধ করব, যদি বেঁচে থেকে যুদ্ধ করব। এখানে 3টি বিষয় আমি আপনার সঙ্গে একটু আলোচনা করতে চাই। আমি ধরে নিয়ে আমি জামাত হয়ে গেছি বা জামাতের পক্ষ, আমি সেটা মনে করি না। আমি বাস্তবতার কথা বলছি। আমি 91 সনে বিএনপির সঙ্গে জামাতের সম্পর্ক হোক, আমি কিন্তু ফিজিক্যালি পার্লামেন্টে বাধা দিয়েছি, বক্তব্য দিয়েছি জামাতের সঙ্গে আমাদের ফ্রেন্ডশিপ করা যাবে না, কারণ সেই 80-র দশকের জামাতের চিত্র বা শিবিরের চিত্র আমার কাছে ভালো ছিল না। 80-র দশকের যে ছাত্র ছিল, শিবির ছিল, তাদের যে চরিত্র ছিল সেটা আমার কাছে গ্রহণযোগ্য ছিল না, ফলে আমি তাদেরকে বাধা দিয়েছি। কিন্তু 90-তে এসে আমি যখন দেখলাম যে তাদের মধ্যে একটা দারুণ পরিবর্তন এসছে, এবং আমি যখন তখন 2000 সালে যখন দেখলাম যে জামাত মুক্তিযুদ্ধের পক্ষে বক্তব্য দেওয়া শুরু করেছে, এবং এই ইসলামী ব্যাংক আমি যখন দেখলাম যে এই আওয়ামী লীগের সরকারের আমলে তারা মুক্তিযুদ্ধ দিবসে, স্বাধীনতা দিবসে তারা স্মারকলিপি প্রকাশ করা শুরু করেছে, তাদের অবস্থান পরিবর্তন করা শুরু করেছে। তারা প্রাথমিকভাবে ইসলামী ব্যাংক স্বতন্ত্র ব্যাংক হিসাবে তারা কাজ করতে চেয়েছে, এবং তাদের ইসলামিক পুঁজি একটা তৈরি করার চেষ্টা করেছে, এবং তারা গত 40 বছরে তারা অত্যন্ত দক্ষতার সঙ্গে একটা ইসলামিক পুঁজি তারা তৈরি করতে পেরেছে। যেহেতু পুঁজিবাদের বিকাশ, ইসলামিক ধর্ম তো সমাজতন্ত্রে বিশ্বাস করে না, ফলে তারাও জানে, তারাও চেয়েছে যে ধর্ম প্রচার করতে হলে আমাকে পুঁজি লাগবে। তারা কিন্তু সফলতার সঙ্গে সে পুঁজি করেছে। আমরা কিন্তু তাদের পুঁজিটাকে আঘাত করলাম, আমরা এসালামের মাধ্যমে ইসলামী ব্যাংকটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করলাম, এটা কিন্তু বুমেরাং হয়ে গেল। এই সুযোগ নিয়ে আরো 5টি 7টি ইসলামিক ব্যাংক, ইসলামিক নামে যারা ব্যাংক করেছিল, তারা সুযোগ নিয়ে একটা ধ্বংসের অর্থনীতি শুরু করে দিয়েছিল, যেটা কিন্তু প্রকান্তরে শেখ হাসিনার পতনকে ত্বরান্বিত করেছে। কারণ এই অর্থগুলো ব্যাহাত হয়ে গিয়েছিল, সে অর্থগুলো
কাজে লাগে নাই। কিন্তু আজকে আমরা যেটা ভেবেছিলাম যে 2024 সনের বিপ্লবের পরে আমরা জামাতকে একটা নতুন রূপে দেখব, তাদের পুরনো আক্রোশ নিয়ে তারা ঝাঁপায় পড়বে, তারা পুরনো কিছু কাজ করবে। কিন্তু দেখলাম যে না, জামাতের মধ্যে কতগুলো গুণগত পরিবর্তন আসছে। আজকে যে বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন যে ভাঙচুর করা হয়েছে, যে ক্ষতিগ্রস্ত গুলা করা হয়েছে, সেই ক্ষতিগুলা আমরা জানি কারা করেছে, কিন্তু তার দায় দায়িত্ব তো চলে গেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনদের ঘাড়ে। বৈষম্য ছাত্র আন্দোলনরা এখান থেকে অস্বীকার করতে পারে নাই যে তারা এই 10 নম্বর এই কি বলে আমাদের এই এমআরটিতে আগুন দেয় নাই, 32 নম্বরকে পুরায় নাই, গাজীর টায়ারকে পুরায় নাই, এটা তারা অস্বীকার করতে পারে নাই। কিন্তু যে শক্তিটা করেছে সেই শক্তিটা আইডেন্টিফাই হয়েছে, কিন্তু আমরা প্রকাশ করতে পারছি না। প্রকাশ করতে না পারার কারণে কিন্তু তারা পিছনে চলে যেতে বাধ্য হয়েছে। আজকে নতুন নির্বাচনে যখন আমরা আসতেছি, আমাদের সামনে দুইটা লক্ষ্য আমাদের আছে। একটা হলো এই নির্বাচনটা কারা হতে দিতে চায় সেটা যেমন আমাদের আইডেন্টিফাই করতে হবে, কারা বাধা দিতে চায় সেটা আইডেন্টিফাই করতে হবে। এখানে রাজনৈতিক উত্তরণের প্রশ্ন, একটা নতুন টার্নিং পয়েন্ট আমরা আসছি। আমরা শেখ হাসিনার পতনের গুড রেজাল্ট বাংলাদেশের মানুষকে দিতে পারি নাই। আমরা এখন পর্যন্ত জনগণকে বুঝাতে পারি নাই শেখ হাসিনার পতন হওয়ার কারণে মানুষের গুণগত পরিবর্তন হয়েছে, মানুষ লাভবান হয়েছে, মানুষ মানে তাদের উপকার হয়েছে। এটা কিন্তু আমরা এখনো কোনো বলিষ্ঠ প্রমাণ তাদের সামনে রাখতে পারি নাই। এই জন্য আমরা মনে করি আগামী নির্বাচনটা হবে এই জাতির সামনে একটা টার্নিং পয়েন্ট। যে পরিবর্তন আমরা প্রত্যাশা করেছিলাম, যে পরিবর্তনটা আমরা নির্বাচনের মাধ্যমে, গণতন্ত্রের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে চেয়েছিলাম, যেটা তিনি আমাদেরকে দেন নাই, সেটা যদি আমরা ডক্টর ইউনূসের কাছ থেকে ফেরত পাই, সেটা যদি পুনর্বাসিত করতে চাই, তাহলে আমরা দেখতে চাই গণতান্ত্রিক মূল্যবোধ দিয়ে আমরা দেশটাকে সামনে আগায় নিতে পারি কিনা। সেইখানে জামাত যদি তার অবস্থান পরিবর্তন করে গণতান্ত্রিক রাজনীতিতে এবং এখানে যদি ধর্মভিত্তিক রাজনীতি তারা করুক, আমার কোনো আপত্তি নাই, কিন্তু গণতান্ত্রিক বিশ্বাস এবং চেতনার প্রতি এবং বাংলাদেশের অস্তিত্ব মেনে, বাংলাদেশের বর্তমান সংবিধান মেনে। এখানে আরেকটা কথা বলতে চাই, সংবিধান মানা মানে এই নয় যে সংবিধান পরিবর্তন করা যাবে না। সংবিধানের ভিতরেই সংবিধান পরিবর্তনের করার বিধান আছে, সেটার জন্য সংসদ দরকার। সেটা আলী রিয়াজ পারবে না। আলী রিয়াজদের দ্বারা, মজুমদারদের দ্বারা আমরা সংবিধান পরিবর্তন করতে দিব না। এটা আমাদের প্রত্যয়, এটা আমাদের শপথ। কিন্তু সংসদ যদি এটা পুরাতনটাকে পরিবর্তন নতুন লেখে, সেটা বিধানও সংবিধানে আছে, সেটা আমি আপনার সঙ্গে একমত যে সংসদ, আপনার যে সংবিধান আছে, সংবিধানে 100% যে ভালো তা আমি বলছি না, সেখানে যদি কোনো খারাপ থাকে সেটা পরিবর্তন বা পরিবর্তন করতে পারবে আপনার সংসদ সদস্যরা। আমি বাইরের থেকে যে আপনার আইন প্রণয়ন বা আইন প্রণেতা হয়ে গেলাম সেইটা আমিও মানি না, আমিও বলি না এটা কিন্তু আপনাকে যে কথাগুলি বলছিলেন তার ভিতরে আমার একটা জিনিস সবচেয়ে মনে পড়ে, যে আবরার হত্যাকাণ্ড, যেটা সবচেয়ে আলোচিত হত্যাকাণ্ড বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেই হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত ছিল তাদের বিচারের আওতায় আনা হয়। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই হত্যাকাণ্ডে যিনি ডিফেন্স অ্যাটর্নি ছিলেন সেটা হচ্ছে শিশির মনির, যিনি শিবিরের একসময় সভাপতি ছিলেন, এবং এদের ভিতরে ফাঁসির আদেশও আসামি ছিল, যে কন্ডেম ছেড়ে থাকে। এই গত অগাস্টের পরে তারা কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে। তাহলে প্রশ্ন জাগে যে তাদের চরিত্রে যে পরিবর্তনটা আপনি বলছেন সেই পরিবর্তন আমি দেখছি না, যখন আমি দেখি যে এটা সুপরিকল্পিতভাবে আবরারকে হত্যাকাণ্ড করানো হয়েছে। এবং আপনি কি বলবেন যে শিবিরের একটা ছেলে কোনোদিন ছাত্রলীগ বা ছাত্র দলের ছেলেকে ডিফেন্ড করবে না? তাহলে এই হত্যাকাণ্ডের সঙ্গে শিবির জড়িত ছিল, যার জন্য শিশির মনির এটার ডিফেন্স অ্যাটর্নি ছিল, এবং তারপরে এদেরকে এখন পাওয়া যাচ্ছে না, জেলখানা থেকে তারা পালাতো কেন? এই প্রশ্নের উত্তর কি দিতে পারেন? উত্তরটা আমি দিতে গেলে একটা ভুল বোঝাবুঝি হবে, মনে হবে আমি শিশির মনির পক্ষে কথা বলছি। একটা ডিফেন্স লয়ার এন্ড প্রসিকিউশন লয়ার ইজ এ প্রফেশনাল। এটা শিবির কখন কিন্তু সে পালালো কিভাবে? শিবার পালিয়েছে তো অনেক, এখনো 700-র বেশি আসামি জেলখানা থেকে পলাতক আছে। জি জি, এখনো আমাদের প্রায় 7,000-এর মতো অস্ত্র এখনো লোপাট আছে। এটাই সরকার উদ্ধার করতে পারে নাই। শিশির মনির তখন ডিফেন্স দিয়েছে, কিন্তু পালানোর ব্যাপারে তো শিশির মনির হাত নাই। পালানোর ব্যাপারে ছিল আন্দোলনকারীরা, যারা যখন জেলখানা ভেঙেছে পালিয়ে গেছে। এখানে আমি একটা বলি, আমাদের মনে আছে কিনা, আমাদের প্রধান শফিউল আলম প্রধান, এর বিশ্ববিদ্যালয়ে হত্যার রাজনীতি কিন্তু শফিউল আলম প্রধান দিয়ে শুরু হয়।
হ্যাঁ আমি জানি, এবং সেই ব্যাপারে আমি আসবো, আপনি বলেন, এরপর আমি বলবো। কাজে এই শফিউল আলম প্রধান কিন্তু ছাত্রলীগের একটা তুখুর নেতা ছিলেন জি, এবং মানে প্রথম সারির নেতা ছিলেন, এবং রাজনৈতিক ভাবে উনি ছিলেন। অনেক উন্নতি করতে পারতেন, কিন্তু হত্যার রাজনীতির মাধ্যমে তিনি রাজনীতি থেকে ছিটকে পড়ে গেলেন। ইনি আর রাজনৈতিক মেইন ট্র্যাকে আসতে পারলেন না। হুম। দেখেন, আজকে আমার নিজের দোষটা বলি, আমার অপরাধ বলি। ছাত্র দলের নির্বাচিত কমিটি হয়েছিল, সেই কমিটিতে সভাপতি হয়েছিল আজকের আমাদের রিজভী, এবং সেক্রেটারি হয়েছিল আমাদের গুম হয়ে যাওয়া এই কি নাম, ইলিয়াস আলী। ইলিয়াস আলী। এরা কিন্তু নির্বাচিত সভাপতি এবং সেক্রেটারি ছিল, এটা ভুলে যান না। বাংলাদেশের ইতিহাসে ছাত্র দলের সভাপতি সেক্রেটারি নির্বাচিত ভোটে এই পর্যন্ত ইতিহাস বলে একমাত্র দুইজন, একটা রিজভী ছিল নির্বাচিত সভাপতি ভোটের মাধ্যমে, আর একটা ছিল ইলিয়াস সেক্রেটারি। কিন্তু দুর্ভাগ্য কি দেখেন, এই ইলিয়াসকে আমি বলবো না তার হাতে, বা তাকে অভিযুক্ত করা হয়, 4টি মার্ডার হলো ইউনিভার্সিটিতে। জি আমি জানি, আমি ওই সময় বড় হয়েছি, আমি কাজেই- হ্যাঁ, কাজে এই ইতিহাসটা তো আমরা ভুলে গেছি। কিন্তু আজকে তো আমরা ইলিয়াসের জন্য কান্না করতেছি। ইলিয়াসের জন্য আজকে আমরা সারা বাংলাদেশের আকাশ বাতাস আমরা তোলপাড় করে ফেলেছি। কিন্তু তার হাতে যে 4জন ছাত্র মারা গেল, তারাও তো 4টি প্রাণ, 4 গুণ প্রাণ। ইলিয়াসের 1টি প্রাণ, আর ওখানে 4টি প্রাণ। কিন্তু এখন ধরেন আমি তো আমারটা প্রোটেক্ট করবো, আমি ইলিয়াসের পক্ষে, আমি ইলিয়াসে কেন গুম করা হলো এই বিচার হুঙ্কার, এই বিচার আত্মহত্যা আমি করবো, চাইবো। কিন্তু সাথে সঙ্গে আমার দুর্বলতা তো আমাকে জানতে হবে, আমি তো বুঝছি আমি কোথায় দুর্বল আছি। তাহলে আজকে আবরার হত্যা এটা একটি দুর্বলতা। আমরা আমরা যখন আমাদের ধর্মের বিরুদ্ধে কেউ কথা বলে, এটা সাধারণত সাধারণ ছেলেরা সহ্য করতে পারে না। এমনকি ভারতে বসে আমি হিন্দু ধর্মের কথা বলতে পারবো না। আপনি দেখেন আজকে ইহুদিরা মিছিল করেছে তেল আবিবে, অর্থোডক্স ইহুদিরা, যারা কোনো কাজ করে না, তারা এখন ধর্ম প্রচার করে বেড়ায়। বাকি ইহুদিরা চাকরি বাকরি যুদ্ধ বিগ্রহ করে দেশটা রক্ষা করে আসতেছে, আর এই যারা অর্থোডক্স ইহুদি, তারা শুধু সারাদিন দাঁড়ায় দাঁড়ায় খালি, আপনি দেখছেন, এক ধরনের নাচের মাধ্যমে তারা ধর্ম প্রচার করে। তারা কিন্তু একটা বিশাল আন্দোলন করে ফেললো নেতানিয়াহুর বিরুদ্ধে, যেটা অন্য কেউ করতে পারে নাই। এই ধর্মকে নিয়ে যারা প্রচার করে, যারা নিজেদের আহারের ব্যবস্থা করতে পারে না, বাসস্থানের ব্যবস্থা করতে পারে না, যেটা অন্য করে দিতে হয়, ধর্মের নামে তারা করে, সেই কট্টর ইহুদিরা কিন্তু বিশাল সমাবেশ করে ফেললো নেতানিয়াহুর বিরুদ্ধে। তো এই যে কতগুলা টিপিক্যাল কন্ট্রাডিক্টরি বাস্তবতা আমাদের সামনে চলে আসে, কন্ট্রাডিক্টরি বাস্তবতা। আজকে নিউ ইয়র্কে যেটা হলো কন্ট্রাডিক্টরি বাস্তবতা। আজকে এখানে একটা নিউ ইয়র্কের মেয়রের সঙ্গে আমেরিকান প্রেসিডেন্টের ব্যর্থতা নিয়ে আসা হচ্ছে, ফেলিউর নিয়ে আসা হচ্ছে। এটা সাম পিপল কানেক্ট করতে চায়। কেন কানেক্ট করতে চায়? কারণ অনেক রাষ্ট্র, অনেক সম্প্রদায়, অনেক মানুষ আভ্যন্তরীণভাবে ইউনাইটেড স্টেটসও এফেক্টেড ট্রাম্পের নীতির কারণে। ট্রাম্পের কঠোর ইমিগ্রেশন নীতির কারণে অনেক আমেরিকান সেটেলাররা আজকে ডিসস্যাটিসফাইড। আমেরিকানের কঠোর ট্যাক্স রিফর্মের জন্য, ট্যাক্স পলিসির জন্য অনেক বিদেশি বড় বড় অর্থনৈতিক শক্তিশালী দেশরা তারা ক্ষতিগ্রস্ত। ফলে তারা কিন্তু সম্মিলিতভাবে অ্যান্টি ট্রাম্প একটা ফোবিয়া তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে, এবং সেটা কিন্তু ক্যাপিটালাইজ করে নিউ ইয়র্কে দেখেন ডেমোক্রেটরা রিপাবলিকের সঙ্গে কম্পিট হয় নাই, কম্পিটিশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীর সঙ্গে, এবং রিপাবলিকানরা ইন্ডিপেন্ডেন্ট প্রার্থীকে সমর্থন দিয়েছে। কাজে এখানে রাজনীতিতে এমন কিছু ইকুয়েশন হয় যেটা কোনো লজিক থাকে না। স্যার, আপনি একজন সায়েন্টিস্ট হিসাবে আমি বলতে পারি যে সায়েন্স, এভরিথিং ইজ ম্যাথমেটিক্যাল, সায়েন্স ক্যানট জাম্প, সায়েন্স হ্যাজ টু গো বাই স্টেপ বাই স্টেপ, ম্যাথ বাই ম্যাথ, এভরিথিং ইজ ম্যাথ, কুকিং ইজ আ ম্যাথ। ম্যাথ। কাজে এখানে আপনি গ্যাপ নাই। কিন্তু পলিটিক্স ইজ নট ম্যাথ, পলিটিক্স ইজ জাস্ট ইমোশন, পলিটিক্স ইজ আ ভ্যাকুয়াম, ইট ইজ নট ইমোশনস। ইমোশনটাকে যে কাজে লাগাতে পারে, দ্যাট ইজ দ্য সাকসেস অফ দ্য পলিটিক্স। পলিটিক্সে কোনো রিজনিং নেই, পলিটিক্সে কোনো রিজনিং নেই। বলছিলেন এর আগে শফিউল আলম প্রধান 7 হত্যাকাণ্ডের, কোহিনূর হত্যাকাণ্ড, এবং তাকে কিন্তু জেল দেওয়া হয়, তার জেলে থাকে। কিন্তু এখন যদি বলি আপনি রেগে যাবেন না, দিস ইজ দ্য ফ্যাক্ট। রাজনীতির মুক্তি দিস, তাকে আমরা রাজনীতি হিসাবে, এন্টি আওয়ামী লীগ হিসাবে তাকে আমরা হিরো বানাতে চেয়েছি। হ্যাঁ, হিরো বানাই দিয়েছেন, সেটার জন্য তাকে জেল থেকে বের করে তাকে হিরো বানাই দিয়েছেন, এবং সারা জীবন সে এন্টি আওয়ামী লীগের রাজনীতি করে গেছে। এই তো যে এন্টি আওয়ামী লীগ হিসাবে তাকে আমরা, আওয়ামী লীগের এই 7টা হত্যার দায় আমরা শফিউল আলম প্রধানকে না দিয়ে আওয়ামী লীগকে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু সেই দায়ী দেখেন, দায়ী সে, এবং সেখানে বঙ্গবন্ধুকে দায়ী করেছি আমরা। সেই জন্য আমরা বলার চেষ্টা করেছি ওনার আটকানোর জন্যই সেই কাজটা করেছে।
তো ওই যে বললাম, বঙ্গবন্ধু কিন্তু তাকে জেলে দিয়েছে, কিন্তু কিন্তু যিনি বের করে আনলেন তাকে কিন্তু আপনারা দায়ী করেন না। আবার ইলিয়াস আলীর কথা যেটা বলছেন, না ইলিয়াস আলীর কথা যেটা বলছেন, আমরা যারা বড় হয়েছি, ইলিয়াস, নিরু, অভি, তারা কি করেছে, বাবলু, আমরা সবাই জানি। যারা তখন ঢাকা শহরে বড় হয়েছি, আমি ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরিতে পড়া মানুষ, সুতরাং আমরা দেখেছি, জানি কি হয়েছে, কারা কারা হত্যা। কিছুদিন আগে আপনার মির্জা আব্বাসী বলেছেন যে ইলিয়াসকে কারা গুম করেছে, তাও আমরা জানি। সুতরাং এখন সেই কথা যদি বলেন তাহলে বলা যায় এখন ইলিয়াস আলী কখনো নেতা ছিলেন না, সন্ত্রাসী, এটা বলতে হবে আপনাকে। আমরা এই জন্যই বলি, আমরা পলিটিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স ইজ নট দ্য সেম। না না, পলিটিক্স এন্ড পলিটিক্যাল সায়েন্স ইজ দ্য সেম। এখানে পলিটিক্সে কোনো সায়েন্স কাজ করে না, পলিটিক্সে কাজ করে টোটালি ইমোশন। পলিটিক্সে কোনো লজিক নাই, পলিটিক্সে কোনো জাস্টিফিকেশন নাই, কোনো রিজনিং নাই। ইট ইজ এ জাস্ট ইমোশন। যে যখন ইমোশন ক্যাপিটালাইজ করতে পারে, যে যখন মানুষের আবেগকে কাজে লাগাতে পারে, তখন ভারত বিখণ্ডিত হয়ে যায়, ইউনাইটেড স্টেট একত্রিত হয়ে যায়, সোভিয়েত রাশিয়া ভেঙে যায়, আবার ইউক্রেন দখল করতে হয়। কাজে এই যে কিন্তু আমাদের কিছু শেখার জিনিস আছে। ধরেন ইভেন ভারত আভ্যন্তরীণ ব্যাপারে, তাদের দেশের ব্যাপারে, তারা কিন্তু অল পার্টি, রসুনের বাসা যেমন বলে না এক জায়গা হয়ে যায়, তারা কিন্তু সব এক জায়গা দাঁড়ায়। আপনি এখানে ডেমোক্রেট রিপাবলিকানরা তারা তুমুল ফাইট করবে, একজন ইভেন ডেমোক্রেট ইটসেলফ দে উইল ফাইট ইচ আদার, রিপাবলিকানরা ফাইট। কোমর কথা বলছিলেন, কোমর যে ডেমোক্রেট, তার বাবা একসময় নিউ ইয়র্কের গভর্নর ছিল, খুব নাম করা, সেও গভর্নর ছিল। কিন্তু দেশের স্বার্থ আসুক, দেখবেন সবাই এক জায়গা দাঁড়ায় গেছে। দ্যাটস দ্য বিউটি অফ দ্য পলিটিক্স। কিন্তু আমাদের দেশে কেন আমরা এক প্ল্যাটফর্মে এক জায়গা দাঁড়াতে পারি না? এই ব্যর্থতাটা কি রাজনীতিবিদের না? ডেফিনেটলি রাজনীতি। 90-এর দশকে আন্দোলনে বেগম জিয়া আর শেখ হাসিনা একসঙ্গে করেনি। স্যার এটাকে ব্যর্থতা দেখবেন না, আমি এটা বলছি। আপনি যে রসুনের অনেকগুলো খোয়া মিলে একখানে হয়, কিন্তু আমরা কিন্তু একটা রসুন না, আমরা কিন্তু একটা খোয়া। আমাদের কোনো সেন্টার নাই, আমাদের কোনো সেন্টার নাই, আমরা ফেডারেল স্টেট না, আমরা ইউনাইটেড স্টেট, আমরা একক স্টেট। ফলে এখানে ডিভাইড এন্ড ডিভাইড ইজ ভেরি ফান্ডামেন্টাল। এখানে ইউনাইটেড করার স্কোপ নাই। এখানে দুইটি শক্তি থাকলে ইউনাইট করতে পারতেন। আমরা একটা শক্তি কখনো দ্বিখণ্ডিত হই, কখনো ত্রিখণ্ডিত হই, এইভাবে আমাদের বিভিন্ন জিনিস কার্যকর করে। কাজে আমাদেরকে ফেডারেল স্টেটের সঙ্গে যদি ইউনাইটেড স্টেট মিলায় ফেলান, তাহলে কিন্তু আমাদের প্রতি স্যার মানে কি বলবো, যে আমাদের মধ্যে অবিচার করা হবে স্যার। আমাদের নেতৃত্ব কিন্তু প্রতিদ্বন্দ্বীমূলক, আর ফেডারেল স্টেটে নেতৃত্ব প্রতিদ্বন্দ্বীমূলক হইলেও বৃহত্তর স্বার্থে একটা ঐক্য আনতে হয়, যাতে মেজরিটি অফ দ্য ফেডারেল যাতে আমি এনজয় করতে পারি। ফলে এখানে ঐক্যমতে আসতে হয়। ইন্ডিয়ান মমতা ব্যানার্জি আর মোদী একসঙ্গে কোনদিন মিলবে না, কিন্তু ইন্ডিয়ান হিসাবে দে উইল বি অলওয়েজ ইউনাইটেড। না, কিন্তু আমি কেন বললাম, এর পেছনে আরেকটা কারণ আছে। ধরেন আমাদের সেন্ট মার্টিনে এখন আমরা যেতে পারছি না, আমরা কিন্তু একসঙ্গে দাঁড়িয়ে কোনো স্টেটমেন্ট দিতে পারি না, আমাদের সেন্ট মার্টিনে আমাদের এইটা আমাদের সম্পত্তি, আমাদের যেতে দিতেই হবে। আমরা কিন্তু সব পার্টি অ্যালায়েন্স দাঁড়িয়ে এক জায়গা বলতে পারছি না এই কথাটা। কিন্তু এখানে আমি বলছি ইমোশনটা কি করেছে, আমি বুঝিয়েছি যে আমার এনভায়রনমেন্টাল প্রোটেকশনের জন্য সেন্ট মার্টিনটা ইজ এ ভালনারেবল। আমি এটা বুঝাতে পেরেছি, আমি এটা জনগণকে বুঝাতে পেরেছি বলেই আমরা আন্দোলনটা করছি না। যেমন আমরা চিন্তা করেন যে ওইটাকে ঘিরে যে সাপ্লাই চেইন ছিল, যত মানুষ এমপ্লয়মেন্ট ছিল, আপনি একজন ব্যবসায়ী মানুষ, আপনি পাশাপাশি ব্যবসা করেন, সো এই যে সাপ্লাই চেইনটা ধ্বংস হয়ে গেল, এমপ্লয়মেন্ট ধ্বংস হয়ে গেল, এবং এটার সঙ্গে যে আরো যে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটা ধ্বংস হয়ে গেল, এইটা যে ধ্বংস, তাহলে রাজনীতিবিদদের উচিত ছিল না যে তাদের বসে আলোচনা করে বলা যে না এইটা অন্যায় হচ্ছে, এইটা আমাদের এক ট্যুরিজম ইন্ডাস্ট্রি ধ্বংস করছে, পাশাপাশি অন্য যে ব্যবসা, রেস্টুরেন্ট ব্যবসা বলেন, হোটেল ব্যবসা বলেন, ট্রান্সপোর্টেশন বলেন, সবকিছু ধ্বংস হয়ে গেল না? আমি আপনার এই পয়েন্টের সঙ্গে দ্বিমত করবো না, কিন্তু ওই জায়গায় রাজনীতিবিদদের কথা বললেন। আমরা তো রাজনীতিবিদ না, আমরা তো উই আর নট ইন দ্য সেন্ট্রাল ফোর্স। আই ডোন্ট ব্রিং এভরিবডি, আমি তো সেন্ট্রিফুগাল ফোর্স আমার কাছে নিয়ে আসি না। আপনি দেখেন ঢাকা শহরটা দেখেন, আপনি ব্যবসার কথা বলছেন, আমি ড্যামের নামে ঢাকা শহরে কি করতেছি? আমি ঢাকা ড্যামের নামে ডেমোগ্রাফিক্যাল এরিয়াকে বানাইতে গিয়ে, আমি কোন দালান বানাতে গিয়ে আমি আইনের আইন বানাচ্ছি, কিন্তু বিল্ডিং তো বানাচ্ছি আমি ইচ্ছা মতেই। কেউ রাস্তা ছাড়ছে না, কেউ জায়গা ছাড়ছে না, সুয়েজ ট্যাঙ্ক নাই, ইলেকট্রিসিটি লাইন আসার পথ নাই, ওভারহেড লাইন আসার পথ নাই, ডাউনস্টেয়ার লাইন আসার পথ নাই। আপনি আজকে আমার ইন্টারনেটের লাইনের জন্য দেখেন কি হারে তার লটকে আছে, আমার একটা কোয়েকশাল কেবলের লাইন নাই। ব্যবসাটা কোথায় করবে বলেন? এইটা তো আপনারাই দায়ী। না দায়িত্ব আপনি ড্রাইভার নিতে চান? আপনি কি এই ড্রাইভার নিতে চান?
না at the যখন end তো I যখন am সাবমেরিন কেবল দিচ্ছিল ফ্রি, আপনারা নেন নাই, আপনাদেরকে কে বুদ্ধি দিচ্ছে জানি না। আমি তো বলছি, আমি বলবো আমি যে বেগম জিয়ার উচিত তাকে ডেকে ফায়ার করে দেওয়া আগের থেকে, যে তুমি আমাকে এই ধরনের বুদ্ধি কেন দিলা। সেই তো বললাম, কেন আমাকে তার বুদ্ধি নিতে হবে? আমার প্রশ্ন সেটা। আমি পলিটিশিয়ানে, বুঝলি না, আমি পলিটিশিয়ানে আমাকে কেন মূল্য বুদ্ধি নিতে হবে? আমি যখন নিজেকে নবী দাবি করব, তখন আমার তো জ্ঞানের উৎস আল্লাহ আছেন। আমি তো আমার খলিফার থেকে জ্ঞান নিব না, আমার অনুসারীর কাছ থেকে আমি জ্ঞান নিব না, বিকজ আমি নবী ডিক্লেয়ার করেছি। When I become prime minister, I don't need a cabinet. Cabinet আমার ইনস্ট্রাকশন। When I declare myself as chief of executive, চিফ অফ এক্সিকিউটিভ কে ক্যাবিনেট অ্যাডভাইস করবে। হয় না প্রাইম মিনিস্টার ডিক্লেয়ার করা হচ্ছে আমি চিফ অফ দ্য এক্সিকিউটিভ, চিফ এক্সিকিউটিভ অ্যাডভাইস করার কিছু নাই, তাকে তার অধীনস্থ নির্দেশ পালন করবে। তা আমার যদি সেই উইজডম তৈরি না হয়, আমি যদি রাষ্ট্র পরিচালনা করার সকল জ্ঞান করায়ত্ত না করতে পারি, তাহলে আমি কেন আমাকে চিফ এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব দিবেন? আপনি কি কোনো একটা কোম্পানিতে, একটা মুদির দোকানে চিফ এক্সিকিউটিভ হতে পারবেন যদি ওটা চালানোর ক্ষমতা না থাকে? সরি স্যার, বলেন। না না, একটা বড় ইলেকট্রিক কোম্পানি, আমার নিজেরই সরে যাওয়া উচিত। আপনাকে এই ক্ষেত্রে আমি বলছি যে আপনি যদি দেখেন, আপনাকে কেউ দিবে, তোমার কত এক্সটেন্ট আছে, কজন ডিপ্টি ডাইরেক্টর আছে, তার উপর নির্ভর করবে সিইও। আপনি একটা ইলেকট্রিক্যাল কোম্পানির যদি সিইও হতে চান, আপনাকে কম্পিটেন্সি দেখাইতে হবে, আপনাকে দেখাইতে হবে এই কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি আপনি জানেন, সবকিছু আপনি জানেন। তাহলে আপনার এখন বর্তমান যিনি সরকার প্রধান আছেন, বর্তমান সরকার প্রধান, আপনার কিছুদিন আগে নুরুল কবিরের সঙ্গে একটা সাক্ষাৎকারে উনি একেবারে ওনার অক্ষমতা, ব্যর্থতা সবকিছু বলছেন। তাহলে উনি ছাড়েন না কারণ উনি তো পিএইচডি করা মানুষ। এটাই তো ট্রেজেডি, এটাই তো ট্রেজেডি। তার মানে আমি কেন বলছি, তার কারণ আছে। আমি বলি, ধরেন একটা সাবজেক্ট, আপনি আপনার সেনাবাহিনী সম্পর্কে জানেন, আমি আপনাকে সেনাবাহিনী সম্পর্কে জ্ঞান দিলে বলবেন যে এই বেটা মূর্খ, বলবেন কিনা? বলবেন তো। এখন উনি ইকোনমিক্সের মানুষ, উনি সরকার চালানোর মানুষ না। উনি একটা এনজিও চালাতে পারেন, সরকার চালানো অন্য জিনিস। সরকার অনেক এজেন্সির সমন্বয়ে একটা কাজ সাধন করে। এখন উনি উনার অপারগতা স্বীকার করছেন, কিন্তু উনি পদত্যাগ করবেন না, উনি সরবেনও না। আবার উনি কোনো পদক্ষেপও নিবেন না যে এইটাকে কিভাবে ফিক্স করা যায়, যে এটা ঠিক করা যায় কিনা। আবার উনি বিদেশ থেকে যাদের নিয়ে আসছেন, যাদের কোনো অভিজ্ঞতা নেই। ধরেন আপনি বিডার এখন যিনি চেয়ারম্যান, ওনাকে নিয়ে আসলেন, ইয়াং একটা ছেলে, সে প্রথম এসে বলল যে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে এলএনজি চুক্তি করেছি। আপনি কি এটা দেখেছেন যে এটা আসলে কি বোকাস কত? ধরেন সে একটা প্রাইভেট ছোট্ট একটা কোম্পানির সঙ্গে একটা চুক্তি করলো, যে কোম্পানিটা এখন পর্যন্ত তার পারমিট পায়নি। সে যদি কোম্পানিটার এনভায়রনমেন্টাল পারমিট পায়, তার যদি ফান্ডিং পায়, তার $10 বিলিয়ন লাগবে। যদি ফান্ডিং তার কালেকশন হয়, তাহলে তারা প্রথম প্রোডাকশনে যেতে পারবে 2030 বা 32-এ। আর সে বাংলাদেশে যে বলল যে আমি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি, এর কত বড় মিথ্যা কথা। তাহলে তাকে আগে বাদ দেওয়া উচিত ছিল। বা একটা ব্যবসা সে আনতে পেরেছে। আমি এইটার পরে একটা টক শো করেছিলাম ইয়াসম বিপুলের সঙ্গে, যে যেহেতু আমার এই সেক্টর এক্সপার্টিস, আমি বললাম যে এইটা কিভাবে সম্ভব। এটা তো সে তো, আমি পুরা দেখলাম যে কাদের সঙ্গে চুক্তিটা হলো, কিভাবে চুক্তিটা, যে সে একটা মিথ্যা কথা। তাহলে তাকে বাদ দেওয়া কেন হয় না? বা একটা ব্যবসা এখন পর্যন্ত আনতে পেরেছে, যে বাংলাদেশে নতুন একটা কোম্পানি যারা কোনো ইনভেস্টমেন্ট করবে, একটা ইনভেস্টমেন্ট কোম্পানিকে আনছে, যে আমি তোমার দেশে এই ইনভেস্ট করছি, তোমাদের দেশে এই কারখানা করছি। অথবা মাইক্রোসফট বা অ্যাপল বা গুগল, তাদের তো সবারই অফিস ইন্ডিয়াতে আছে, কেন আমাদের দেশে হয় না? ধরেন আপনার মনে থাকার কথা যে পাকিস্তানের পরবর্তী সময়ে যখন পাকিস্তানের প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র ভিজিট করে, তখন উনি যুক্তরাষ্ট্রের যিনি প্রেসিডেন্ট ছিলেন, উনি জিজ্ঞেস করেছিলেন আপনি কি চান। উনি বলেছিলেন আপনারা কিভাবে নিউক্লিয়ার ওয়েপেন্স বানিয়েছেন সেটা আমাকে বলেন, আমরা সেইভাবে নিউক্লিয়ার ওয়েপেন বানাই। আর ইন্ডিয়ান প্রধানমন্ত্রী যখন আসলেন, তখন উনি জিজ্ঞেস করলেন যে আপনি কি চান। তখন উনি বললেন যে আপনারা কিভাবে MIT করেছেন আমাকে সেভাবে বলেন, আমার শিক্ষা ব্যবস্থাকে আমি সেভাবে সাজাতে চাই। দেখেন এখন যদি আমেরিকার বড় কোম্পানিগুলি দেখেন, মেজরিটি সিইও ফ্রম IIT। তাহলে আপনি বিদেশ থেকে এখন সরকার প্রধান বিদেশ থেকে নিয়ে গেলেন, অথবা গ্রামীণের সঙ্গে যে কানেক্ট তারকে নিয়ে গেলেন, কিন্তু তারা পারে কিনা, তাদের যোগ্যতা আছে কিনা সেইটা দেখলেন না। তাহলে তো আমরা এইরকম পিএইচডির দরকার কি? আপনার সঙ্গে তো আমরা এই অবস্থায় আছি বলে তো আমরা নির্বাচন চাচ্ছি, আমরা আছি বলি তো আমরা এখান থেকে পরিত্রাণ যাচ্ছি, এবং সেই ইলেকশনে যেন নির্বিঘ্নে হয়, সহজভাবে হয়। একজন নিরপেক্ষ মানুষ ছাড়া নির্বাচন কিভাবে নিরপেক্ষ হবে? ওনার তো এনসিপি উনি গঠন করেছে,
মাঝে মাঝে তাহলে অন্য আমার বিকল্প উপদেষ্টারাই বলেন যে সে তাহলে আমার বিকল্প তাহলে নিরপেক্ষ না তো উনি, তাহলে নিরপেক্ষ না হলে তার আন্ডারে নির্বাচনে দিয়ে কি তাহলে আপনি আর একটা আমার ভরাডুবিতে আমার যাবেন? বিকল্পটা কি তাহলে বলেন, আমার বিকল্পটা কি বলেন, তাহলে আমি কি করবো ওনাকে তাদের সরিয়ে সাথে? কোনো নিরপেক্ষ মানুষকে আনেন। না না, ওনাকে সরিয়ে আমার একটা নিরপেক্ষ আনলে তারপর তো আবার এই টেস্ট এন্ড ট্রায়াল দিয়ে কি লাভ? আমরা একটা না, নির্বাচনে যাই, আই থিঙ্ক আমরা একটা নির্বাচনে সরিয়ে যাই। নিরপেক্ষ না, ওনাকে সরাতে হবে, সরিয়ে কাউকে আনতে হবে যে নিরপেক্ষ একটা সুন্দর নির্বাচন ওনার দিতে পারে। ওনার নিরপেক্ষতা আমার কাছে তো অত গ্রহণযোগ্যতা এখন নাই। এখন আমি চাই একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে জনগণ ভোট দেখ, জনগণ ভোট দিয়ে যাকে নির্বাচিত করবে তাকে আমরা চাপ দিতে পারি যে ঠিক আছে তুমি এখন একটা দেশে সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তৈরি করো, আমরা দেখি সে কিন্তু নেতৃত্বে কে আসে। উনি যদি এখানে আমি রাতের আধারে ইঞ্জিনিয়ারিং ইলেকশন হয় তখন কি করবেন? ইঞ্জিনিয়ারিং ইলেকশন হলো তখন কি করবেন? আমি যদি হয় তখন আমরা সেটা নিয়ে আলোচনা করব, কিন্তু আমি ধরেন মনে করি যে ডাকসু ইলেকশনে ভোটের বাক্স নীল খেতে পাওয়া গেছে, ভুলে যান না, ডাকসু ইলেকশনের ভোটের বাক্স নীল খেতে পাওয়া গেছে। এইগুলা আমি বলছি না যে এইগুলা কল্পনা, আর বলছে না কবির নৌকা পাহাড়ের উপরে চলে, বুঝছেন না? এখানে আমাদের আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। প্রিয় দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং বুঝতে পেরেছেন ইতিমধ্যে বিএনপি তাদের নমিনেশন প্রার্থিতা ঘোষণা করেছেন এবং তাদের এমপি মন্ত্রী যারা হবেন বা যারা নির্বাচন করবেন তাদের প্রার্থিতা দিয়েছেন। আমরা দেখেছি যে এদের মধ্যে অনেকেই চক্ষুষ যারা রাজনীতিবিদ বিএনপির এবং যারা আওয়ামী লীগের সময় ব্যাপকভাবে দেশে বিদেশে থেকে লড়েছে তাদের অনেকেই নেই। রুমিন ফারহানা, রুহুল কবির রিজভী, দুদু মিয়া সহ আরও অনেকেই যারা পরিচিত মুখ লাইভ টক শোতে আমরা যাদেরকে আওয়ামী লীগের সময় দেখেছি তারা নেই। এতে করে কিন্তু আলোচনার জন্ম দিয়েছেন বিএনপির এই প্রার্থিতা এবং অনেক পদ খালি রাখা হয়েছে। আমাদের জানা মতে ৬০-৬৫টা আসন এখনও খালি। এই খালি আসনে আসলে কারা আসবে, কোনো জোট দল আসবে কিনা, বিএনপির সাথে যারা জোটে রয়েছে সুখে দুঃখে রয়েছে তারা আসবে কিনা, বা বিএনপিতে এখনও যাদেরকে প্রার্থিতা দেওয়া হয়নি তারা আসবেন কিনা, এই বিষয়গুলো চলছে আলোচনা সমালোচনা। আজকের এই লাইভটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।